আমরা লাইভে আছি। হ্যালো এভরিওয়ান, আবার আরেকটা উইকেন্ডে এলিট ফ্রিল্যান্সার আড্ডায় চলে আসলাম। আজকে আমাদের সাথে আছে কামরুজ্জামান ইমন, যে অলমোস্ট লাস্ট 3 থেকে 4 ইয়ার্স এর মধ্যে অলমোস্ট প্রায় মার্কেট প্লেস থেকে প্রায় 800-র উপরে কাজ কমপ্লিট করে ফেলছে এবং প্রায় $60,000 মতো ইনকাম করে ফেলছে। সো যে কোনো আসলে একজন মানুষের জন্য এটা খুব ভালো একটা আর্নিং 4 বছরের মাথায়। সো যেখানে আসলে অনেক জব হোল্ডার, ভালো লেভেলের জব হোল্ডার বা যারা বিজনেস ওনার আছে তাদের ক্ষেত্রে অনেক সময় এই $60,000 উইদিন 3 or 4 ইয়ার্স আর্ন করা রিয়েলি টাফ। তো আমরা এই গল্পগুলো জানবো। সো আমরা তার আগে একটু পরিচিত হইনি। ইমন কেমন আছো? জি স্যার, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আমরা একদম শুরুতে চলে আসি। আমরা মার্কেট প্লেসে আসলে কাজ করা বা ফ্রিল্যান্সিং সেক্টরে আসলে 2009 থেকে তোমার 2019 থেকে প্ল্যানিং এবং জেনারেলি আসলে আমরা কি হয় একটা পড়াশোনা করতেছি, আমরা হয় জবে যাব, না হলে বিজনেস করবো বা উদ্যোক্তা হব বা এন্টারপ্রেনার হব, কিন্তু এই সেক্টরটা এখনো ওরকম ভাবে গ্লোরিফাইড না। 2019-এ তো আরো ছিল না আসলে একটা মানুষ ফ্রিল্যান্সিং করবে এই জিনিসটা আসলে ক্যারিয়ার হিসেবে নিবে, এই জিনিসটা চিন্তা ভাবনা তোমার আসলে কিভাবে শুরু হয়েছে? সরি স্যার, শুনতে পারি না। মানে এই যে ফ্রিল্যান্সিং এ আসবা, এই আসার প্ল্যানটা কিভাবে হয়েছে বা কেন মনে হলো ফ্রিল্যান্সিং এ আসা উচিত? ও আচ্ছা আচ্ছা, এটা স্যার হচ্ছে যখন আমি একটা কোর্সের অফার পাইলাম, যখন আপনার সাথে আমার তখন ফার্স্ট পরিচয় হয়েছে। আমরা 24 জন ছিলাম ও লালমাটিয়াতে, তখন ওখানে পরে আমি ওয়েব ডেভেলপমেন্ট আগে থেকে একটু একটু জানতাম, সিএসসি স্টুডেন্ট যেহেতু। তো আপনার সাথে ক্লাস করার পরে মানে মূলত আপনি যে আমাদেরকে যেভাবে অ্যাপ্রিসিয়েট করছেন, যে বলছিলেন যে একটা কথা সবসময় আমার কাজে মাথায় বাজতো, যে কানে লাগতো, যে তোমরা 3 মাস এটলিস্ট ই করো, চেষ্টা করো, তাইলে ইনশাল্লাহ ভালো কিছু হবে। তখন আপনার যে ট্রিক্স এন্ড ট্রিপস এগুলা অনুসরণ করে আমরা তো ক্লাস করতেছিলাম, তখনই আমরা আমাদের ফাইবার অ্যাকাউন্ট সবাই ওপেন করে ফেলছি। এন্ড 3 দিনের মাথায় আমি মনে হয় ফার্স্ট $30 একটা কাজ পাই, যেটা আপনি হেল্প করছিলেন নামানোর জন্য, এবং কমপ্লিট করি। তো মানে প্রাইভেট জবটা আমি একদিন মূলত আমি একটা জবে জয়েন করছিলাম, একদিন করার পরে আমার মনে হইলো যে আমার দ্বারা এটা হবে না, মানে এত পরিশ্রম ছিল। তখন আবার আয়শা যে ভাইয়া যেহেতু বলছে ওইটাই ট্রাই করবো, আমি দেখি এটা শেষ কত দূর আছে। তখন লেগে যায় কাজে, মানে পরে এই তো কাজ করতে করতে মানে অর্ডার পাওয়া শুরু হইলো ইনশাল্লাহ এখন। সো আমাদের সাথে অনেকে নতুন জয়েন করছে, আমরা একটু পরিচয় করে দিচ্ছি আমাদের এলিট ফ্রিল্যান্সার কামরুজ্জামান ইমনের সাথে। ইমন অলমোস্ট ফাইবারে প্রায় 800-র উপরে কাজ কমপ্লিট করে প্রায় $60,000 মানে 60 লাখ টাকার মতো ইনকাম করে ফেলছে। আচ্ছা, সো তোমার আমরা একটা জাস্ট তোমার সাথে কালকে কথা বলার সময় আসলে আমরা একটা স্টোরি পেলাম যে তোমার আব্বা বা তোমার ফ্যামিলি আসলে কৃষক পরিবারে ছিল। কৃষক পরিবার থেকে কম্পিউটার সায়েন্সে তুমি পড়াশোনা করছো, এই ব্যাপারটা কি আসলে ফ্যামিলি অ্যাপ্রিসিয়েশনের মাধ্যমে আসা, নাকি আসলে তুমি নিজেই চুজ করছো আমি কম্পিউটার সায়েন্সে পড়াশোনা করবো? তোমার বড় ভাই বোন আছে, তার নাকি তারা আসলে সাজেস্ট করছে যে কম্পিউটার সায়েন্সে আসা উচিত? যে আমি হচ্ছে যখন প্রথমে আমার তো গোল ছিল যে আমি আর্মিতে জব করব। গ্রামে যেহেতু আমরা মনে করতাম ছোটবেলা যে আর্মিতে মনে হয় অনেক কিছু। তখন এসএসসি পাস করার পরে আর কি, তো আমার বড় ভাই আছেন যে সে বলতেছে না তাহলে ডিপ্লোমাতে ভর্তি হওয়ার জন্য। পরে আমি ডিপ্লোমাতে যাই কম্পিউটার ডিপার্টমেন্টে। তো মূলত আমার মানে কম্পিউটার ডিপার্টমেন্টটা চুজ করার ইচ্ছা হচ্ছে, মানে আমার ল্যাপটপ কম্পিউটার এগুলা খুব ভালো লাগতো, মানে আগে থেকে আমার এগুলা খুব পছন্দের ছিল, যার জন্য আমি এটাতে যাওয়া। চমৎকার, এই সেক্টরে আসার জন্য ওয়েব ডেভেলপমেন্ট সেক্টরে আসছো। সো এখানে একটা সবার জন্য একটা খুব চমৎকার নিউজ বা ব্যাপার হচ্ছে যে ও কিন্তু আসলে পড়াশোনা চলাকালীন সময়ে সে কিন্তু আসলে মনে করছে যে ফ্রিল্যান্স সেক্টরে কোনো একটা স্কিল ডেভেলপ করবে সে। এবং 2017 সালে ও যখন আসলে শেখা শুরু করে তখন কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং এ সে 7 সেমিস্টার স্টুডেন্ট ছিল। আমাদের মধ্যে এখনো অনেক স্টুডেন্টদের আসলে প্রবণতা আছে যে আমরা জব করব, পড়াশোনা শেষ করে জবে যাব বা বিজনেস করব, বাট স্টুডেন্ট লাইফে
গল্প করতেছে, আড্ডা দিচ্ছে, বাট নতুন একটা জিনিস শিখবে বা নতুন একটা প্র্যাকটিক্যাল জিনিস ভার্সিটি বা কলেজ আমরা যেখানেই বলি একটা গ্যাপ থাকে আমাদের, মানে আমাদের পড়াশোনার প্র্যাকটিক্যাল জিনিসপত্রের ইমপ্লিমেন্টেশন কম থাকে, সুযোগ থাকে না। সেই ক্ষেত্রে কিন্তু আমাদের যারা আসলে পড়াশোনা করতেছি তখন এই পড়াশোনা চলা অবস্থায় কিন্তু আমাদের উচিত আহ, আসলে নতুন একটা স্কিল ডেভেলপ করা। বা আমার আসলে ও যেরকম আমি ইমনের যেরকম ভালো লাগার সেক্টর ছিল ওয়েব ডেভেলপমেন্ট, কম্পিউটার ওয়েবসাইট বানাতে ভালো লাগতো, সেই জন্য সে ওয়েব ডেভেলপমেন্ট সেক্টরে আসছে। সবাইকে আসলে এই একই সেক্টরে আসতে হবে এরকম না, যার যেখানে আসলে ভালো লাগা কাজ করে সেদিকেই আসলে তার যাওয়া উচিত। বা পড়াশোনা চলাকালীন সময়, সেই সময় কিন্তু একটা অনেক বড় গ্যাপ থাকে, অর্থাৎ যখন পড়াশোনা চলে একদম আমাদের কিন্তু 24 ঘন্টায় পড়াশোনা করা লাগে না, হিউজ একটা সময় কিন্তু আমরা পাই যেটাকে আসলে ইউটিলাইজ করলে আমরা ফ্রিল্যান্স সেক্টরে ভালো করতে পারি, বা ওই সময় থেকে আসলে চেষ্টা করা উচিত। আচ্ছা, আমাদের গেস্ট সম্ভবত কিছুটা ডিসকানেক্টেড হয়ে গেছে, তো গেস্ট আসতে আসতে আমি কিছু কোয়েশ্চেন নিয়ে নিই, কারো যদি কোনো কোয়েশ্চেন থাকে ফ্রিল্যান্স রিলেটেড, সো কমেন্ট করতে পারো, আমি কমেন্টগুলোকে হাইলাইট করে নিচ্ছি। সো অনেকে আমাদের সাথে আছে, দেলোয়ার, তানজিদুল জয়, হৃদয় শেখ, আচ্ছা আকরাম হোসেন নামে একজন আছে। আকরাম হোসেন ভাই বলতেছে যে আমাদের ফ্রিল্যান্সারদের একটা গ্যাপ থাকে, গ্যাপটা 6 মান্থস বা 3 মান্থস, তখন আর কাজ পাওয়া যায় না। এই সময় আসলে কিভাবে ধরে রাখা যায়, এরকম একটা ফ্যাক্টর। এই জায়গাটাতে আমি ইমন চলে আসছে, জয়েন করে ফেলছে। ইমন, তোমার কাছ থেকে আমি একটু আনসার দিই। হ্যাঁ, যে অনেক সময় দেখা যায় 6 মান্থস বা 3 মান্থস এর একটা গ্যাপ হয়ে যায় ফ্রিল্যান্স মার্কেট প্লেসে কাজ করতে গিয়ে, একটা বা দুটো অর্ডার ক্যান্সেল হয়ে গেল, তখন রিকভার করাটা খুব টাফ। এবং তোমার ক্ষেত্রে এরকম হয়েছে, যেমন তুমি আসলে 2017 পর একটা গ্যাপ হয়েছে তোমার, তারপর 2020 থেকে আবার কন্টিনিউয়াসলি শুরু করছো। তো এই জায়গাটাতে যদি গ্যাপ হয়ে যায়, অনেক সময় দেখা যায় অর্ডার ক্যান্সেল হতে পারে, বা ক্লায়েন্ট চলে যেতে পারে, বা অ্যাকাউন্টটা ডাউন হয়ে গেছে, ওই সময়টা আসলে তুমি কিভাবে রিকভার করছো? বা ওই সময় অনেকে কি হয় 3 মাস আসতেছে না কাজ, ছেড়ে দিল পুরো ব্যাপারটা। বাট এই জায়গাটাতে আসলে তুমি কিভাবে মোটিভেটেড ছিলা যে আমাকে আসলে লেগে থাকতে হবে, বা হোয়াট ইউ ডিড, কি কি কাজ করছিলে ওই সময় যখন অ্যাকাউন্ট ডাউন হয়ে গেছে? এটা হচ্ছে ভাইয়া, মানে ফাইবারের যে একটা অ্যালগরিদম আছে, 60 দিন পর পর ওরা একটু আপডেট করে। যখন আমার এটা ডাউন হয়ে যায়, অনেক সময় আমার হচ্ছে 90% এর কম অর্ডার কমপ্লিট হয়ে গেছে, মানে রেটটা আইসা পড়ছে। কিন্তু তখন আমি কি করছি, তখন তো ফাইবারে অপশন ছিল যে বিট করার। আর আমার যে পুরা, বিশেষ করে এগুলাতে হেল্প করে হচ্ছে পুরাতন যে ক্লায়েন্ট গুলো আছে, ওনাদেরকে ভালো সার্ভিস দেওয়ার কারণে ওরা কি করে, কোনো খুঁটিনাটি চেঞ্জ কিংবা অন্য কোনো কারণে আবার আমাকে নক করে। নক করার পরে ওরা পে পে করে, এবং সেটা $10 কিংবা $20 হোক, এটা কোনো যাই হোক, ফ্যাক্ট না। আমার কথা হচ্ছে অর্ডার নিব আমি, এভাবে মূলত আসলে এটা হয়ে যায়। দেখা যায় এটা না ছেড়ে আমাদের সবারই উচিত হচ্ছে, ক্যান্সেল হয়ে গেছে এটা ভেঙে পড়ার কিছু নাই। কালকে আমি হয়তো বা পরশু আবার অর্ডার পাবো, তো সেভাবে আমি এটা কখনোই ই করা মানে উচিত না। পুরোপুরি ছেড়ে দেওয়া নেই কখনো, মানে সবসময় আসলে লেগেছিলাম কিছু একটা আউটপুট জি। আসবে একটা সময়। এবং তোমার এই যে গ্রোথ স্টেজ, এবং তুমি যখন আসলে কন্টিনিউয়াসলি কাজ পাওয়া স্টার্ট করছো 2020 থেকে, ওই সময়ে তোমার আসলে এই যে অ্যাকাউন্টে প্রচুর পরিমাণে ক্লায়েন্ট আসতেছে, ক্লায়েন্টকে সার্ভ করতেছো, এই জায়গাটা তুমি কিভাবে আসলে একা ম্যানেজ করছো? যেটা আসলে আমাদের গ্রোথ স্টেজে যখন যাই, একটা অ্যাকাউন্ট যখন একটা ভালো একটা পজিশনে যায়, প্রচুর পরিমাণে ক্লায়েন্ট আসতেছে, তো এই জায়গাটাতে তুমি একাই ক্লায়েন্ট হ্যান্ডেল করছো, নাকি আসলে তোমার কোনো টিম আছে যারা তোমাকে হেল্প করছে? না, আমার হচ্ছে, আমার এক ফ্রেন্ড আছে, সে খুব ভালো কাজ করে। একজন, আমার দুইজন ফ্রেন্ড আছে। তো আমি কি করতাম, দেখা গেল যে মেইন পার্ট গুলো আমি করে ওদেরকে, মানে বলতাম যে ওদেরকে দিয়ে দিতাম যে তোমরা এটা আমাকে কমপ্লিট করে দাও, এতটুকু সময় আছে। তো আচ্ছা আমি আচ্ছা। পরে ওদেরকে পে করতাম আর কি। ওইভাবে মূলত মানে আমি ব্যাকআপটা দিয়েছি। আচ্ছা, সো কাজ কাজ করার ক্ষেত্রে তুমি সবসময় কি নিজের হাতে কাজ করছো, নাকি আসলে অনেক ক্ষেত্রে দেখা যায় যে আমাদের অনেক স্টুডেন্ট নিজের হাতে কাজ করা পছন্দ করে, আবার অনেকে হচ্ছে কি রেডি করে নেয় মানুষ। এই ক্ষেত্রে তোমার কাছে কোনটা ফ্লেক্সিবল মনে হয়েছে, বা তুমি কি এখন আসলে নিজের হাতে কাজ করতেছো? না, আমার হচ্ছে ভাই, আমি নিজের হাতে কাজ করতে বেশি পছন্দ করি। কারণ আমার, আমি যদি কাউকে দিয়ে করাইও, তারপরেও সেটা আমি অ্যাটলিস্ট 3-4 বার হইলেও রিভাইজ দিই যে কোথাও খুঁটিনাটি কোনো কিছু আছে কিনা। তারপরে আমার যখন নিজের মনে হয় যে কাজটা হয়েছে ঠিক মতো, তখন আমি ক্লায়েন্টকে আবার ওদেরকে সাবমিট করে বলি যে কোনো ধরনের চেঞ্জ থাকলে তুমি বলতে পারো, আমি করে দিব। তো ওদেরকে আমি সবসময় বলতাম যে, আমার এখনো আমার ক্লায়েন্টদেরকে আমি বলি যে তোমাদের জন্য সার্ভিস, মানে রিভিশনটা আনলিমিটেড। আমি আচ্ছা যে সবসময় তোমাদের সাথে আছি, যে কোনো সময় আমাকে নক করতে পারো। কিন্তু ওরা হচ্ছে
এ, একবার স্যাটিসফাইড হইলে আসলে পরবর্তীতে যদি কোনো চেঞ্জ দরকার পড়ে তারা পে করে। কিন্তু আমি যখন বলি তখন বলি যে আমি ফ্রিতেই করে দেব, প্রথমে যখন হ্যান্ডেল করি আর কি। তো এক্ষেত্রে ওদের সাথে আমার যে একটা বন্ড, এটা খুবই ভালো সম্পর্ক ওদের সাথে থাকে আর কি। চমৎকার, চমৎকার। তো নজরুল ইসলাম, আমাদের অ্যানাদার এলিট ফ্রিল্যান্সার জিজ্ঞাসা করছে ইমন ভাই কি টিম নিয়ে কাজ করেন নাকি কিভাবে টিম ম্যানেজ করেন। সো এখনো ওর ওভাবে টিম গ্রো করে নাই, নিজেই কাজ করতেছে, হয়তো দু একজনের হেল্প নিচ্ছে। সো টিম নিয়ে তোমার প্ল্যানিংটা জানতে চাই, ডু ইউ হ্যাভ এনি প্ল্যান টু ক্রিয়েট এ টিম, আসলে একটা টিম বানাবা এরকম কোনো প্ল্যান আছে নাকি আসলে তুমি সলো ফ্রিল্যান্সার হিসেবে স্বাচ্ছন্দ্য বোধ করতেছো? জি, আমার একটা প্ল্যান আছে যে আমি এখন পর্যন্ত তো আমি হ্যান্ডেল করতে পারতেছি, যখন আমার মনে হচ্ছে যে আগামী ১-২ মাসের মধ্যে হয়তো বা আমার একটা টিম দরকার পড়বে। কারণ এখনই আমি সময় দিতে পারতেছি না, মানে হিউজ পরিমাণ কাজ করতে হয়। রাইট, ট্রু, ট্রু, তো ভেরি ট্রু। আমি একটা তো টিম নিব। আমাদের আসলে যারা এই জার্নিতে আছি তাদের সবারই আসলে চিন্তা করা উচিত আমি যখন একটা স্টেজে যাব তখন কিছু মেম্বার রেডি করে ফেলা। আচ্ছা, জি। সো ক্লায়েন্ট ধরে রাখার ক্ষেত্রে কি কি জিনিস মানে উচিত করা, এ বি রব ভাইয়া কোশ্চেন করছে ইমন ভাইকে, ক্লায়েন্ট ধরে রাখা মানে একটা ক্লায়েন্ট যাতে আমার কাছে রিকারিং ক্লায়েন্ট হিসেবে বারবার আসতে থাকে, বা আমরা আসলে যখন ক্লায়েন্টকে সার্ভ করি তখন আমরা অনেক সময় দেখি যে আমি অনেক স্টুডেন্টকে পাইছি যখন সাপোর্ট দিতে গেছি যে ক্লায়েন্ট একটা কাজ করে দিয়েছে, ছোট একটা চেঞ্জেস নিয়ে আসছে, হ্যাঁ সে আসলে একটা অ্যামাউন্ট দাবি করে বসছে বা একটা। তো এটা কিন্তু আসলে সবসময় যে আসলে টাকা পয়সা নিরিখে বিচার করতে হবে এরকম না। একটা ক্লায়েন্ট আসলে লং টার্ম ধরে রাখার জন্য আমি দেখছি যে তাকে ছোটখাটো কিছু কাজ আমি ফ্রিতেই করে দিলাম, হ্যাঁ কোনো টাকা পয়সা লাগবে না, আমি করে দিলাম। এভাবে যখন একটা ডিপেন্ডেন্সি তৈরি করা ক্লায়েন্টের জন্য, আমি একটা ডিপেন্ডেন্সি তৈরি করতেছি যাতে সে আমার কাছে বারবার আসে, তখন দেখা যাচ্ছে যে ওর ওই ওয়েবসাইটে যত ধরনের প্রবলেম বা একটা যে কোনো এক প্রজেক্টে যত ধরনের প্রবলেম হোক বা নতুন আপগ্রেডেশন হোক তখন কিন্তু আমার কাছে আসবে। তোমার ক্ষেত্রে তুমি ক্লায়েন্ট রিটেনশনের ক্ষেত্রে একটা ক্লায়েন্টকে কি কি ভ্যালু প্রোভাইড করো, বা আমি যদি বলি আসলে একটা ক্লায়েন্টের শুরু থেকে একটা মেসেজ আসছে তোমার কাছে ফাইবারে, কিভাবে কমিউনিকেশনটা কন্টিনিউ করো, কাজটা কিভাবে ডেলিভারি করো, মিটিং গুলো কিভাবে করো, ফাইনালি আসলে ক্লায়েন্টটা কিভাবে রিটেইন করো? যে আমি যেটা করি, আমার যে ফোন আছে, ফোনে আমার ২ টা ফোনে আমার ফাইবার লগইন করা আছে। তো এইটার মধ্যে মানে উচ্চ শব্দের যে নোটিফিকেশন সাউন্ডটা দেওয়া, যাতে আমার ঘুমের মধ্যে যাতে আসলেও আমার ঘুমটা ভাঙে। তো আমি কি করি, দেখা গেল রাত ৩টা বাজে আমি গভীর ঘুমে, তখন আমার এক ক্লায়েন্ট আমাকে নক করলো যে ইমন আমার তো এটা ইমার্জেন্সি, আমার এটা দরকার। তখন আমি কিন্তু তাকে সাথে সাথেই করে দিই। আমি দেখা গেল আমার ল্যাপটপ কিংবা ডেস্কটপ অন করাই থাকে, আমি বসে করে তাৎক্ষণিক এটা করে দেওয়ার কারণে ও অনেক খুশি থাকে। তো আমি কখনোই তাকে বলি না যে এটার জন্য আমি এত রাতে উঠবো, আমাকে তুমি পে করতে হবে। আমি বলি না না, তোমার কি চেঞ্জ দরকার তুমি আমারে বলো, আমি এখনই করিয়ে দিচ্ছি। তো অনেক সময় ওদের সাথে একদম লাইভে যায় মানে কথা বলতে বলতে চেঞ্জ করে দেয়, এরকম হচ্ছে হয়। যার কারণে ওরা সব সময় স্যাটিসফাইড থাকে। আর আমার কাজ শেষে ওই আমারে অফার করে যে তুমি আমাকে একটা রিকোয়েস্ট পাঠাও, এত ডলার আমি তোমাকে দিতে চাচ্ছি। এটা ক্লায়েন্ট ধরে রাখার ক্ষেত্রে হচ্ছে ক্লায়েন্টকে ও যখন চাইবে ঠিক তখনই ওরে মানে তাল বাহানা না করে ওরে সাথে সাথে করে দেওয়ার চেষ্টা করলে যেটা ওরা সবচেয়ে খুশি হয়। ওদের যে সময়ের মূল্যটা আর কি, ওটা ঠিক মতো দিতে পারলে ওরা খুশি। অবশ্যই তাই। আচ্ছা, সো একটা কোশ্চেন আসছে আরেকটা, কাউসার মাহমুদ ভাইয়া জিজ্ঞাসা করছে ইমন ভাই কি নিয়ে কাজ করছে, এখন আসলে তোমার সার্ভিস কোনটা দেওয়া হচ্ছে ফাইবারে বেশি? আমি হচ্ছে ওয়েব ডিজাইন করি, মূলত হচ্ছে উইক্স, ওয়ার্ডপ্রেস, তারপরে উইবলি, শপিফাই, যেগুলা সিএমএস গুলো আছে ওগুলাতে মূলত করি। র কোডিং প্রথমে করছিলাম কিছুদিন, কিন্তু ওটা হচ্ছে সময় বেশি লাগে, তার জন্য ওটা ছেড়ে দিয়ে এটাতে আসছি। এটাতে সিএমএস আমি বেস যে কাজ। পরিমাণ কাজ, জি জি, এটাতে যে পরিমাণ কাজ পাচ্ছি ইনশাল্লাহ আল্লাহর রহমতে আমার আসলে ওগুলাতে যাওয়ার মানে মুভ নাই। করা দরকার হচ্ছে না। চমৎকার, জি জি। চমৎকার। আচ্ছা, তুমি মাঝখানে কিন্তু ফ্লোরিডা বেসড একটা ইউএস এর কোম্পানিতে রিমোট জব করছো। সো এই যে রিমোট জি জব জি। কিছু করছো তারপর আবার ফুল টাইম ফ্রিল্যান্সিং এ ব্যাক করছো, ডিফারেন্সটা কি মনে হইছে, বা রিমোট জবের আসলে সুবিধাগুলো কি কি বা অসুবিধাগুলো কি কি, বা ফ্রিল্যান্সিং এর সুবিধা অসুবিধা কি মনে হচ্ছে তোমার কাছে? রিমোট জবের সুবিধাটা মানে সুবিধা হচ্ছে ওরা একটা ফিক্সড একটা স্যালারি দিবে প্রতি মাসে, যেটা হচ্ছে মাসের শুরুতে 50% আমাকে দিয়ে দিত, আর পরবর্তীতে লাস্টে দিত আর 50%। আচ্ছা, তো আচ্ছা। ওদের হচ্ছে ওদের ওদের সাথে টাইমটা আমি আসলে করতে পারছিলাম না। ওদের আমার আমেরিকা যেহেতু আমাদের রাত ওদের দিন, হুম, তো রাইট। আমার এটা ছিল রাত 3টা থেকে সকাল 6টা পর্যন্ত। তো তখন আমার এদিকে ফ্রিল্যান্সিং এর যে কাজগুলো থাকে, আমি দেখা গেল আমি ওটা করে ঘুমায় যায়, দিনের বেলা আর কাজ করতে পারি না। এই জন্য পরে ওই ক্লায়েন্ট আমার যে বস ছিল অফিসের, ও আমার ফাইবার থেকে ওরে পাওয়া, উনি আচ্ছা, খুব ভালো মানুষ ছিলেন। তো
8-9 মাসের মতো করার পরে তখন আমি বললাম, আর ওদের কাজ একটু বেশি, আস্তে আস্তে একটু বেশি হয়ে গেছিল। তখন আমি বললাম যে আসলে আমি তো এভাবে দিতে পারতেছি না টাইমটা, তো এটা কি আমি আমার যে সার্ভিসটা এটা রেখে দিলে আমি কি দিনের বেলা করে দিতে পারবো কিনা, মানে তোমাদের রাতের বেলা। তো ও বলতেছে যে এটা তো অফিস, সবাই এই টাইমটাতে হ্যান্ডেল করে, তোমার যদি বেশি অসুবিধা হয় তাহলে তুমি কিছুদিন অফ রাখো, যখন তোমার পড়াশোনা কিংবা অন্যদিকে একটু চাপ কম থাকবে তখন তুমি আমার সাথে আবার যোগাযোগ করো, সুযোগ থাকলে তোমাকে আবার দিয়ে দিব আর কি। তো আমি মনে করি আর হচ্ছে যে আমি ফ্রিল্যান্সিং এ তো এখন যে অবস্থা, আমার যখন ইচ্ছা তখনই কাজ করি, এই হিসাবে পরে ওইটা আমি আর কি না করে দিছি যে এখানে ফাইবার থেকে যেগুলা পাচ্ছি এগুলা আসলে পড়ার সময় পাই না আমি, এই জন্য ওটা না করে দিছি। চমৎকার। আচ্ছা, কোর্টনবিতে একটা কোর্স করতেছে স্বপন ভাইয়া, কিভাবে নিজেকে দক্ষ করে তুলতে পারবো? বেসিক্যালি আমরা এইটার আনসারটা আমি একটু দিই। যখন আসলে কোর্স করাই আমরা 30টা বা 35টা 40টা টপিকের উপর আমাদের ক্লাস থাকে। তো এর বাইরেও কিন্তু আমাদের চ্যানেলে, কোর্টনবি চ্যানেলে প্রায় 3000 3,500 মতো ভিডিও আছে। সো রিলেটেড যে ভিডিওগুলো আছে এগুলো যদি আসলে একটু কভার করে ফেলা যায় এবং গ্রুপ মিটিং এ যদি এগুলো নিয়ে ডিসকাশন করা যায়, বা কেউ একজন যদি গ্রুপের মধ্যে ফ্রিল্যান্সার থাকে, তারা যদি আসলে একটা ক্লায়েন্ট আসলে কিভাবে রিকোয়ারমেন্ট দেয়, কিভাবে কাজগুলো করলো, এই জিনিসগুলো নিয়ে তোমাদের যেহেতু গ্রুপ আছে, যেহেতু তোমরা স্টুডেন্ট, ওই গ্রুপের মধ্যে ডিসকাশন করলে খুব চমৎকার আউটপুট পাওয়া যাবে। এবং অনেক সময় দেখবা সাপোর্ট, আমাদের যে সাপোর্ট জুম আছে 24 আওয়ার্স, ওই সাপোর্ট জন্য ওয়েট করে দেখবা সবাই কি কি প্রবলেম ফেস করে। তো এই প্রবলেমগুলো তোমারও আসতে পারে। তো এই জায়গাগুলোতে তোমার টেকনিক্যাল জায়গাগুলোকে তুমি স্ট্রং করতে পারো আর কি। তো আরো অনেকে আমাদের সাথে আছে। শফিউল জানতে চাইছে যে আপনি কি শুধু ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করেন নাকি মাল্টিপল, যেমন আচ্ছা অলরেডি ও বললো যে ওয়ার্ডপ্রেস এর পাশাপাশি অন্যান্য যে সিএমএস গুলো আছে, উইক্স, ওয়েবফ্লো, এগুলো নিয়ে কাজ করতেছে এবং সিএমএস বেস কাজগুলোতেই সে ভালো আছে আর কি, বা ভালো করতেছে সে। আচ্ছা, তার পাশাপাশি রিমোট জবের প্রিপারেশন কিভাবে নিব? সো রিমোট জবের প্রিপারেশনের জন্য আমার একটা আইডিয়া হচ্ছে যে আমরা আসলে লিঙ্কডইন জবস বা ইনডিডে বিভিন্ন ধরনের রিমোট জব পোস্ট হয়। তো আমরা জাস্ট রিমোট লিখে সার্চ করলে আমাদের প্রচুর পরিমাণে রিমোট জব লিস্টেড, এবং সেই সমস্ত জবগুলো রিকোয়ারমেন্টগুলো একটু পড়বো এবং সাহস করে কিছু ইন্টারভিউ ফেস করতে যদি পারি আমরা, 10-20টা ইন্টারভিউ ফেস করলে ওদের আসলে মাল্টিপল স্টেপে ওদের ইন্টারভিউ গুলো হয়। প্রথমে হয়তো ভার্বাল, তারপর রিটেন, তারপর হয়তো অ্যানালাইটিক্যাল, তারপর হচ্ছে মানে আরো অন্যান্য অনেক কিছু একসাথে থাকতে পারে। তো জেনারেলি আমরা কিছু ইন্টারভিউ যদি ফেস করি, এই ক্ষেত্রে আমাদের একটা কমপ্লিট আইডিয়া হয়ে যাবে রিমোট জবের প্রিপারেশনের ক্ষেত্রে। আচ্ছা, ইমনের ইন্টারনেটটা সম্ভবত একটু ফ্ল্যাকচুয়েট করতেছে। আচ্ছা, আমাদের সাথে অনেকেই আছে। আচ্ছা, শিখতে চাই, চমৎকার। যারা শিখতে চায়, জাস্ট আইডিয়ার জন্য আমি বলতেছি, youtube.com/codemanbd নামে একটা চ্যানেল আছে, ইউটিউব চ্যানেল। সেই চ্যানেলে আমরা যদি চলে যেতে পারি তাহলে আমরা জিনিসগুলো জানতে পারবো আর কি। হ্যাঁ, আচ্ছা, মিরাজ ভাইয়া জানতে চাইছে পেওনির কি আউট অফ মার্কেট প্লেস থেকে $100 নিয়ে ভার্চুয়াল কার্ড নেওয়া যাবে? হ্যাঁ, আমরা ভার্চুয়াল কার্ড $100 আর্ন করতে পারলেই আমরা অর্ডার করতে পারবো। ফাইবারে কোন সময়টা অ্যাক্টিভ থাকলে বেটার রেজাল্ট পাওয়া যাবে? ফাইবারে বেসিক্যালি ইনিশিয়ালি আমরা যদি আসলে সকালের দিকে অ্যাক্টিভ থাকতে পারি তাহলে খুবই ভালো হয়, অর্থাৎ ভোর 3টা 4টা 5টা এই সময়টা, বা আমরা মিনিমাম 8টা পর্যন্ত যদি একটু সময় দিই তাইলে যথেষ্ট ভালো একটা আউটপুট পাওয়া যাবে। আর বেসিক্যালি ইনিশিয়ালি যখন আমরা ফ্রিল্যান্সাররা কাজ করি মার্কেট প্লেসে, তখন দেখা যায় রাত জাগতে হয়, বাট পরবর্তীতে আমরা অন্যান্য সময়ও আসলে কভার করতে পারি। এটা আমি একটু ইমনের কাছ থেকে জানতে চাই। ইমন, তুমি যখন কাজ করো মার্কেট প্লেসে, ইমন শোনা যাচ্ছে? সরি ভাই, আমার আজকে প্রবলেম করতেছে। ঠিক আছে, সমস্যা নেই, শোনা যাচ্ছে আমার কথা ইমন? ইমন, আমি কি অডিবল? কথা শোনা যাচ্ছে আমার? আচ্ছা, এটার আনসারটা আমি একটু দিয়ে দিই। ফাইবার আসলে রাত্রে বেলা থেকে আমরা যদি সারা টাইমটা একটু অ্যাক্টিভ থাকতে পারি তাইলে খুবই খুবই ভালো হয়। এর পাশাপাশি আমরা মার্কেট প্লেসে যখন একজন ফ্রিল্যান্সার আমাদের এস্টাবলিশ হয়ে যায়, তখন কিন্তু সে যে টাইমে অ্যাক্টিভ থাকবে সেই টাইমেই কিন্তু ও আসলে আমাদের ওই টাইমেই কিন্তু ক্লায়েন্টটা পাবে। সুতরাং একটা সময় আমি দেখবো যে আমরা যে টাইমে অ্যাক্টিভ থাকতেছি সেই টাইমেই কিন্তু আমরা ক্লায়েন্ট পাচ্ছি। ঠিক আছে?
তো এর পাশাপাশি কারো যদি কোনো কোশ্চেন থাকে, অনেক কোশ্চেন আসতেছে, তো আমরা চেষ্টা করবো আনসার গুলো দেওয়ার জন্য। ইমন, আমাকে কি শোনা যাচ্ছে? জি ভাইয়া, আমার নেটটা একটু সমস্যা করতেছে আজকে। আচ্ছা ঠিক আছে ইমন, একটা দেখতেছি। কোশ্চেন যেটা হচ্ছে কমিউনিকেশনের ক্ষেত্রে, ইমন তুমি কি চ্যাটের মাধ্যমে কমিউনিকেশন বেশি করো না ভিডিও কমিউনিকেশন বেশি করো? না, চ্যাটের মাধ্যমে বেশি করি। আচ্ছা, ভিডিও সবাই কল কি? আসলে ভিডিওতে আসতে চায় না। কিছু, কিছু আচ্ছা ক্লায়েন্ট আছে যারা কল দেয় আরকি। আর তো হচ্ছে কি ওদের যে ইংলিশ স্পোকেনটা তো অনেক মানে হাই লেভেলের। ওরা আমি মনে করি যে এসএমএস দিয়া বেশি ভালো হয়। তো ওরা অনেক স্পিডে কথা বলে। অনেক সময় হচ্ছে ২-৩ বার জিগাইতে হয় ওদেরকে যে এটা কি বলছো? তো এটা তো ওরা মূলত মানে অনেক সময় অনেকেই বিরক্ত ফিল করে। যার জন্য এসএমএস এই বেস্ট। এসএমএস বেশ চমৎকার। আচ্ছা, তো অনেকেই জানতে চাইছে যে ভাই কমিউনিকেশনটা কিভাবে ইমপ্রুভ করতে পারি। হ্যাঁ, তো আমি একটা লিংক দিয়ে দিছি, দেখো। লিংকটা হচ্ছে free4talk.com। লিংকটা আমি একটু হাইলাইট করতেছি। free4talk.com এই ওয়েবসাইটে গিয়ে আমরা অপরিচিত কিছু মানুষজন থাকবে, তাদের সাথে কিছু ভার্বাল কমিউনিকেশন করে আমার ইংলিশটা গ্রো করতে পারি। সেখানে আমিও ওকে চিনি না, ও আমাকে চিনি না। আচ্ছা, সো এখন তুমি ছোট ছেলে এবং তোমার আসলে তুমি বিয়ে করছো, তোমার একটা ফ্যামিলি রেসপন্সিবিলিটি, এবং এই যে 60 লাখ টাকার একটা অ্যামাউন্ট তুমি অলরেডি ইনকাম করছো, এইটার আসলে মানে ফিউচার ইনভেস্টমেন্ট বা ফিউচার প্ল্যান, বা এটা দিয়ে আসলে তুমি কি রোল আউট করার প্ল্যান করতেছো, বা ফ্যামিলি কন্ট্রিবিউশন হতে পারে, বা মানে তোমার আসলে প্ল্যানটা কি? হোয়াট ইজ ইউর ফাইনাল গোল অ্যাকচুয়ালি? এটাতে হচ্ছে মানে মূলত আমার যে টাকা মানে ইনকামের যে এটা তো আসতেছে আল্লাহর রহমতে, তো আশা করি যে আসবেই। তো আমার হচ্ছে এটা দিয়ে একটা বিজনেস দাঁড় করানোর প্ল্যান আছে আর কি, যে আমার নিজের টাকা দিয়ে একটা আপাতত মানে প্রথম যে এটা দিয়ে হচ্ছে আমার যে ছোট ছোট যে ইচ্ছেগুলা ছিল এগুলা মূলত কমপ্লিট করা হয়ে গেছে। এগুলা বাইক কিনা, ফোন কিনা, এগুলো আসলে সব কমপ্লিট করে ফেলছে। এখন হচ্ছে আর ফ্যামিলিকে যতটুকু সাপোর্ট দেওয়ার, তাদের যা যা লাগে সবসময় মানে আমি বলি যে কি লাগতেছে, যতটুকু তারা চায় আমি তার চেয়ে বেশি দিই আর কি। এভাবে এটা আসলে একটা ফ্যামিলির জন্য অনেক বড় একটা ব্লেসিং, যেটা আমাদের ফ্রিল্যান্সিং এর মাধ্যমে সম্ভব হয়েছে। কিন্তু আসলে এখন আমি তোমার কাছে জানতে চাই যে ফ্রিল্যান্সিং এর জব, তুমি জবও করছো, রিমোট জবও করছো, ফ্রিল্যান্সিং এর আসলে সুবিধা কি কি মনে হয়েছে তোমার কাছে? কি মনে? ওর নেটটা বারবার ডিস্টার্ব করতেছে। আচ্ছা, আমি আরো কিছু কোশ্চেন নিয়ে নিই। গোবিন্দ ভাই কোশ্চেন করছে যে লিঙ্কডইন কি ওপেন গ্রুপ বা পেজে মার্কেটিং করা যায় কিনা? হ্যাঁ, ওপেন গ্রুপ বা পেজে মার্কেটিং করা যায়, তবে এটা ইনফরমেটিভ কিছু ইনফরমেশন দিয়ে মার্কেটিং যদি স্টার্ট করতে পারি তাইলে বেটার। আচ্ছা, তো এই মহন আমার ভয়েস শোনা যাচ্ছে? আচ্ছা, টিপু সুলতান ভাইয়া কোশ্চেন করছে, ভাই আমরা নতুনরা যদি শুরু করতে চাই তাহলে কোন বিষয়টা নিয়ে কাজ করব, কোন বিষয় আসলে তাড়াতাড়ি কাজ করতে সহায়ক হতে পারে? তো বেসিক্যালি আমাদের মার্কেট রিসার্চটা খুব ভালোভাবে জানতে হবে। মার্কেট রিসার্চ করে আমাদের দেখতে হবে। তো সব নিচেই কাজ আছে, বাট আমরা স্মল নিচ যদি পিক করতে পারি, যেমন আমি ওয়ার্ডপ্রেস এর কাজ করি বা শপিফাই এর কাজ করি, ছোট একটা পার্শিয়াল পার্ট, যেমন আমি ওয়ার্ডপ্রেস এর এসইও কাজগুলো করবো বা ওয়ার্ডপ্রেস স্পিড অপটিমাইজেশন এর কাজ করবো। এভাবে যদি নিচটাকে ডাউন করে নিয়ে আসতে পারি তাহলে কাজ পাওয়াটা ইজি হবে। আচ্ছা ইমন, আমার কথা শোনা যাচ্ছে? বারবার ডিসকানেক্ট হয়ে যাচ্ছে। আমাদের নেক্সট লাইভ ব্যাচ, আমাদের প্রত্যেক মাসেই নতুন করে 2টা বা 3টা করে ব্যাচ লঞ্চ হয়। সো যারা ইন্টারেস্টেড আমাদের প্রবীণবিড়ি ফেসবুক পেজে মেসেজ করলেই তোমরা ইনফরমেশন গুলো জেনে নিতে পারবা। আচ্ছা, সো অনেকের একটা কমন কোশ্চেন হচ্ছে ইংলিশ জানাটা জরুরি কিনা মার্কেট প্লেসে কাজ করার জন্য। সো জেনারেলি আমরা যখন মার্কেট প্লেসে কাজ করি তখন বিভিন্ন মার্কেট প্লেসের বিভিন্ন ধরনের ক্লায়েন্ট থাকে আর কি। হ্যাঁ, অর্থাৎ আমরা আমরা যখন ফাইবারের কাজ করি ম্যাক্সিমাম দেখা যায় 70-80% ক্লায়েন্টই আমাদের চ্যাটের মাধ্যমেই কনভার্ট হয়ে যাচ্ছে, বা আমরা যখন ক্লায়েন্টের সাথে চ্যাটে কথা বলি রিকোয়ারমেন্ট গুলো হয়ে যায় কভার। কিন্তু কিছু মার্কেট প্লেস যেমন আপওয়ার্ক বা freelancer.com এ দেখা যায় মোস্ট অফ দ্য ক্লায়েন্ট রিকোয়েস্ট করতেছে আসলে আমরা একটু ভিডিও কলে কথাবার্তা বলি, বা
আমাদের ক্লায়েন্ট কমিউনিকেশনের ক্ষেত্রে দেখা যায় অনেক সময় ম্যাক্সিমাম ক্লায়েন্টই এই সমস্ত মার্কেট প্লেস গুলোতে ভিডিও কলে আসতে চায় বা জুম বা মিটে আসতে চায়, এবং ফাইবার আপওয়ার্ক দুটোটা মার্কেট প্লেসে কিন্তু এখন জুম বাই ডিফল্ট দিয়ে দিচ্ছে, বাই ডিফল্ট। তার মানে প্রচুর পরিমাণে ক্লায়েন্ট জুমে আসে। ইন দ্যাট কেস আমরা একটা সুবিধা কি, আমরা হয়তো কথা ওভাবে বলতে পারি না, কিন্তু আমার একটা প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স বলে আমি অনেক এরকম ক্লায়েন্ট দেখছি যে তারা নিজেরাই আসলে ঠিকভাবে কথা বলতে পারতেছে না। তো যেখানে আসলে মানে অনেক অ্যারাবিক বা চায়না অনেক ক্লায়েন্ট থাকে, তাদের আসলে এই প্রবলেমটা ফেস করতে হয়। তো দেখা যায় যে আমরা ওরাই ঠিকভাবে কথা বলতে পারতেছে না। তো আমার আসলে ওই ভয়টা দরকার নাই যে আমি আসলে একটা ক্লায়েন্টের সাথে বুঝাইতে পারতেছি না বা বুঝাই বলতে পারতেছি না, এরকম কোনো থিঙ্কিং এর দরকার নেই। জেনারেলি আমরা যেটা হয়, একটা ক্লায়েন্ট আমাকে কিছু একটা বলছে, আমি বুঝলাম কিনা, এবং আমি একটা ক্লায়েন্টকে কিছু একটা বললাম, সে বুঝলো কিনা, বুঝাইতে পারলাম কিনা বা আমি বুঝলাম কিনা, দ্যাট ইজ ইম্পর্টেন্ট। মোস্ট অফ দ্য ক্লায়েন্ট দেখা যায় যারা ইউএস ইউকে ক্লায়েন্ট বাদে অন্যান্য জায়গার ক্লায়েন্টরা আসলে ভাঙা ভাঙা কথা বলে, জাস্ট তখন সেগুলো আসলে বোঝা আরো ইজি। তবে কিছু নেটিভ ক্লায়েন্ট থাকে যারা আসলে দেখা যায় তাদের অ্যাসেন্ট একটু ডিফারেন্ট হয়, যারা আসলে একটু গ্রামের দিকে, মানে ইউএসএ ইউকেরও কিন্তু গ্রাম থাকে, তো এই সমস্ত গ্রামের দিকে যারা ক্লায়েন্ট তাদের আসলে অ্যাসেন্টের অনেক কিছু বোঝা যায় না। তখন আসলে আমরা যদি ভিডিওটা রেকর্ড করে রাখতে পারি, জেনারেলি রেকর্ড করে রাখা ভালো, পরবর্তীতে আমি বারবার শুনে নিতে পারবো বা রিকোয়ারমেন্টের কোনো গ্যাপ থাকলে সেই গ্যাপটা ফিল আপ করতে পারবো। সো আমরা যদি এই কাজটা করতে পারি তাইলে দেখা যাবে যে ক্লায়েন্টরা আসলে খুব দ্রুত কনভার্ট হচ্ছে, আর ভিডিও কলে নিয়ে আসতে পারলে বোঝানো ইজি হয়। আমি লাইভ স্ক্রিন শেয়ার করে দেখালাম এই ওয়েবসাইটটা আমি করছি, এটা কিন্তু এটা সাথে সিমিলার, টাইম গুলো না এটা এরকম ভালো লাগতেছে না, এরকম করো। এটা চ্যাটিং এ কিন্তু এই ধরনের জিনিসগুলো বোঝানো একটু সময় সাপেক্ষ। হ্যাঁ, তারপর কিছু মার্কেট প্লেসে খুব সহজে আসলে সরি ভাইয়া, আমার এটা কমিউনিকেশন হচ্ছে করা যায়, আর যে কিছু হয়তো অনেক সময় দেখা যায় যে ভিডিও কল আসতে হয়। আচ্ছা, সো ইমন, নতুনদের জন্য কিছু গাইডলাইন, আসলে একটা নতুন ফ্রিল্যান্সার যারা এই সেক্টরে আসতে চাচ্ছে, বা তুমি যখন নতুন ছিলা তোমার আসলে কি কি জিনিস তুমি আসলে ফলো করছো, নতুনরা সিম্পলি নতুনরা যারা এই সেক্টরে আসতে চায়, এখন তো আরো টাফ হয়েছে, তোমরা যখন শুরু করছো তখন জিনিসগুলো মানে কম্পিটিশন কম ছিল, এখন আরো অনেক ফ্রিল্যান্সার কাজ করতেছে। তারপর নতুনদের জন্য কিছু গাইডলাইন, তাদের এই জিনিসগুলো মেনে তারপরে এই সেক্টরে আসা উচিত। প্রথমত হচ্ছে ভাইয়া ধৈর্য থাকতে হবে প্রচুর পরিমাণ। মানে যদি টেন্ডেন্সি থাকে যে আমি জয়েন করলাম আর 1 মাস কিংবা 2 মাস পরে 3 মাস পরে যে আমি অনেক অনেক টাকা ইনকাম করতে পারবো, বিষয়টা আর এরকম না। তো রাইট। আর প্রচুর পরিমাণে মানে দক্ষতা অর্জন করতে হবে, কাজ পারতে হবে। যে একটা কাজ নিয়ে পড়ে থাকলে হবে না। যেমন আমি ওয়ার্ডপ্রেস, উইক্স, যতগুলা সিএমএস আছে সবগুলাই মোটামুটি ভালোই পারি। তো এইভাবে হচ্ছে দেখা গেল কোনো একটা ক্লায়েন্ট আমাকে নক করলো, খুঁটিনাটি সব বিষয় যদি আমি পারি তাহলে হচ্ছে ওকে দিতে পারবো। আর যে সহজ বিষয়গুলো তো আসলে ওরাই অনেক সময় পারে। তো আমাদের একটু কঠিনটাই ট্রাই করতে হবে আর কষ্ট করতে হবে। আর হচ্ছে হাল ছেড়ে দেওয়া যাবে না। আর বিভিন্ন ওয়েতে চেষ্টা করতে হবে। যেমন লিঙ্কডইনে একটা প্রোফাইল যদি আমাদের ক্রিয়েট হয়, ওখান থেকে লিঙ্কডইন থেকেও কিন্তু আমি অনেকগুলা ক্লায়েন্ট পাইছি আর কি। আচ্ছা, তো এইভাবে আপওয়ার্ক আছে, আপওয়ার্ক, ফাইবার, যেগুলাতে ফাইবারে এখন বিট করা যায় না, কিন্তু আপওয়ার্কে তো করা যায়। তো সুন্দরভাবে যদি কভার লেটার করে দেওয়া যায় যে আপনি আপনার যে রুলস গুলা আছে, কেউ যদি ইউটিউবে দেখে টিপস ট্রিক্স গুলা, অবশ্যই কাজে দেবে। আমি মূলত এগুলাই ফলো করছি সবসময়। যে ইউটিউব চ্যানেলে যে যত ধরনের আছে সবগুলো আমি মোটামুটি দেখছি, অনেক সময় দেখছি, মানে রাত জেগে অনেক করছি। রাইট। তো স্বপন কুমার একটা কোশ্চেন করছে, ইমন ভাই রাত জাগার বিষয়টা কিভাবে ম্যানেজ করেন? অর্থাৎ রাত জাগাটা হচ্ছে আমরা কি বর্তমান প্রজন্ম যারা আছে আমরা কিন্তু মূলত এমনিতেই অনেকেই 1টা পর্যন্ত বেজে যায় মোবাইল টিপতে টিপতে। তো আমি কি করি যে রাতের খাবারটা খেয়ে তো তখন কাজে বসে যায়, তো 2টা 3টা বাজে আর কি। এরকম তো সময় রাত জাগলে কোনো প্রবলেম হয় না আর কি। তো সারা রাত জেগে বসে থাকতে হবে বিষয়টা এরকম না। মেসেজ আসলে তো অবশ্যই আমরা টের পাই। যে আমার ফোনে যদি ফাইবার থেকে এসএমএস আসে, এটা আমার ব্রেনে সেভ হয়ে গেছে। আমার যত গভীর ঘুমে থাকি আমার ঘুম ভেঙে যায় ওঠো এটার সাউন্ড পেয়ে। তখন আমি ওরে রিপ্লাই দিই, শুয়ে রিপ্লাই দিই। যে তখন কাজটা, সব কাজ তো এরকম না যে সাথে সাথেই করে দিতে হবে। আমি অর্ডারটা নিলাম, ওর সাথে কথা বলে তখন আমি আবার সকালবেলা কাজ শুরু করে দিলাম ঘুম থেকে উঠে। এরকম হয় আর কি। তো সারা রাত জেগে বসে থাকতে হবে বিষয়টা এরকম। চমৎকার। কোডিং না শিখেও ওয়েব ডিজাইন সার্ভিস দেওয়া যায় কিনা? অবশ্যই দেওয়া যায়। আমাদের সিএমএস বেস যে সমস্ত প্ল্যাটফর্ম গুলো আছে, এখানে ড্র্যাগ এন্ড ড্রপ বিল্ডার আছে, ওয়ার্ডপ্রেসের ক্ষেত্রে এলিমেন্টর টিভি, শপিফাই এর ক্ষেত্রে জেম পেজেস, পেজ ফ্লাই, উইক্স এর ক্ষেত্রে উইক্স বিল্ডার বা এডিটর এক্স,
বা উইক স্টুডিও, সবগুলোতে আসলে বিল্ডার আছে, সেখানে আমি ড্র্যাগ করলেই কিন্তু ব্যাক এন্ডে কোড লেখা হচ্ছে। সো ইটস প্রিটি ইজি এবং অবশ্যই করা যাবে। আচ্ছা, টিপু সুলতান ভাই একটা কমপ্লিমেন্ট করছে, ভাইয়া আমি এবং ইমন ভাই আপনার সাথে ক্লাস করছি। ও টিপু, আচ্ছা কি অবস্থা টিপু? অনেকদিন টিপু পর একসাথে ক্লাস করছে এবং আমাদের বন্ধু সুলভ একজন মানুষ যারা ফ্রিল্যান্সিং করতে ইচ্ছুক, তাদের সুযোগটা নষ্ট না করে। থ্যাংক ইউ ভাইয়া ফর দ্য কমপ্লিমেন্ট। এন্ড আসলে আমার এন্ড থেকে আমি সবসময় চেষ্টা করি একটা মানুষকে, যে যখন আসলে আসতেছে সেই সময়টার জন্য একটা ট্রু ইনফরমেশন দিয়ে আমার ভিতরে আসলে যে সমস্ত জিনিসগুলা কাজ করে বা ট্রিক্স কাজ করে সবগুলো ওপেন শেয়ার করা। যেটা অনেকের ক্ষেত্রে দেখা যায় যে শেয়ারিং এর ক্ষেত্রে আমি নিজে কিছু জিনিস জানি, সেই জিনিসটা আমি অনেক হাইড রাখতে পছন্দ করি। আমার কাছে জিনিসটা একটু উল্টা আর কি। বেসিক্যালি আমার ভিতরে যদি কোনো কিছু নতুন থাকে, সেটা আসলে আমি বের করে দেওয়া বা এক্সপ্লোর, মানে সবাইকে না বলতে পারলে আমার ভিতরে কেমন যেন লাগে। এখান থেকে আসলে দেখলাম যে আমাদের স্টুডেন্টরা খুব ভালো করতেছে, এবং সবচেয়ে বড় ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে একটা ব্যাচের সমস্ত স্টুডেন্ট কিন্তু সাকসেসফুল হয় না, একদম সত্যি কথা যেটা। এই যে ওর ক্ষেত্রে বলি 2019 মানে 2017-তে সে শিখছে, 19-20 মানে 2-3 বছর লাগছে তার অ্যাকাউন্টটার একটা গ্রোথ স্টেজে যাওয়ার জন্য। এই 2-3 বছর উইদাউট এনি আর্নিং কেউ বসে থাকবে না, অনেকে দেখা যাবে যে সুইচ করে ফেলছে। এই জায়গাটাতে আমাদের খুব বড় একটা সমস্যা, যারা আসলে লেগেছিল তারা সবাই ভালো করতেছে। আর এখন অনেক প্ল্যাটফর্ম, এটা একটা বড় নেগেটিভ পয়েন্ট, এক প্ল্যাটফর্মে কাজ হচ্ছে না, খুব তাড়াতাড়ি পুরো সেক্টরে সুইচ করে ফেলে। ওয়েব শিখলাম, তাহলে গ্রাফিক শিখে শুরু করছে বা ডিজিটাল মার্কেটিং এ চলে গেছে। সো এই জিনিসগুলা কিছুটা ক্ষতিকর, যে যেখানে আসি সেই জায়গাটা আসলে লেগে থাকা উচিত। আচ্ছা, তো ইমন, তোমার ফ্যামিলির ব্যাপারে আসি। তুমি এখন আসলে ফ্রিল্যান্সিং করতেছো, ফ্যামিলি ল্যাপটপে বসে কাজ করতেছো, আর্নিং করতেছো, বাট ফ্যামিলি ব্যাপারটাকে কিভাবে দেখে, বা এই যে জব করতেছো না বা বিজনেস করতেছো না কিন্তু টাকা আসতেছে বিদেশ থেকে, এই ব্যাপারটা ফ্যামিলি কেমনে বুঝাও, কি মনে করো আসলে তারা? না, মানে আমার ফ্যামিলি প্রথম থেকে কখনোই আমাকে চাপ দেয় নাই যে তুই জব করতে হবে, জবে ঢুক, বসে আছো এতদিন। তারা সবসময় বলছে, আমি কি করতাম মাঝে মধ্যে আপনার যে ভিডিও দেখাইতাম আমার আম্মারে, যে আম্মা যে ভাইয়া বলতেছে কিন্তু সফলতা কিন্তু আসবে লেগে থাকলে, আর আমি পরিশ্রম করতে পারবো, চেষ্টা করতে পারবো। তো তখন তারা আসলে আমাকে ওইভাবে চাপ দেয় নাই। তো আমি আসলে আহ, এই যে আমার যে বোন আছে, বড় বোন, সে সবসময় চাইতো যে আমি একটা গভর্নমেন্ট জব করি। তো আমি মূলত ওরে সান্ত্বনা দেওয়ার জন্যই আমি গভর্নমেন্ট জবের পড়াশোনা করছি আর কি। আবার যতটুকু সময় পাইছি পড়াশোনা করছি। তো আমি এই রিসেন্ট একটা নন ক্যাডারের ভাইবা দিয়েছি, আর প্রাইমারি স্কুলের এখানেও ভাইবা দিয়েছি। যদি ভাগ্যে থাকে, যদি আমার রিজিকে থাকে হবে, না হলে আমার আফসোস নেই। আমি আল্লাহর রহমতে আল্লাহ আমার অনেক ভালো রাখছেন, তো আমি খুশি আছি আর কি। চমৎকার। আচ্ছা, তো গ্রাজুয়েশনের সময় যে পড়াশোনাগুলো করছো, এটার প্র্যাকটিক্যাল ইমপ্লিমেন্টেশন কি কেমন আসলে? ধরো আমরা একটু জাস্টিফাই করি, ধরো ভার্সিটিতে যে পড়াশোনাগুলো করায়, এইটুকু পড়াশোনা করে কেউ কি আসলে মার্কেট প্লেসে সার্ভ করতে পারবে কিনা, নাকি তার ডিজিটাল কোনো একটা, যেমন তুমি কিছু একটা শিখছো, নতুন কিছু একটা প্র্যাকটিক্যাল জিনিস হাতে কলমে শিখে তারপরে গিয়ে মার্কেট প্লেসে সার্ভ করতেছো, এই জায়গাটা যদি কেউ না করে, ভার্সিটি থেকে যা পড়াশোনা করছে এটা দিয়ে কি আসলে মার্কেট প্লেসে সার্ভ করতে পারবে কিনা? ভার্সিটি থেকে আসলে ওইভাবে মানে এটা হয় না। এটা এক্সট্রা ভাবে আমাদের নিজের পরিশ্রম করে কিংবা ওই যে আপনার মতো কারো সাহায্য নিয়ে আমাদের এটা শিখতে হয়। আর আমাদের প্রত্যেকটা স্টুডেন্টেরই উচিত, যখন আমরা আসলে পড়াশোনা করি গ্রাজুয়েশন, তখন আমাদের পড়াশোনার কিন্তু এত বেশি চাপ থাকে না। এটা আমরা যতটুকু থাকে ভার্সিটির যে পড়াশোনা, এটা আমরা করেই এগুলা করতে পারি। তো আমাদের সবার উচিত যে ফ্রিল্যান্সিং না করুক, নিজের যে ইয়াটা গ্রো করা দরকার। প্রাইভেট জবে গেলেও কিন্তু ফ্রেশার কোনো কাজ হবে না। তো সেক্ষেত্রে আমরা যদি এক্সপার্ট হই, তাহলে ফ্রিল্যান্সিং এ ট্রাই করবো, এটা তো বেশি বেটার। রুমে বসে থেকে আমি কাজ করতেছি আসলে আমি আমি নিজেকেই বলি, আমি কখনোই আমার যে পরিমাণ বর্তমানে আর্নিং, আমি মনে করি যে আমি 20 বছর যদি জব করি প্রাইভেট সেক্টরে, আমার এত টাকা দিবে না ওরা। হ্যাঁ, তো সবার উচিত যে স্টুডেন্ট থেকে শুরু করলে সবচেয়ে বেটার হয়, কারণ তখন কোনো প্রেশার থাকে না, স্টুডেন্ট থাকে শুধু পড়াশোনার চাপ আর কাজ, আর কোনো প্রবলেম থাকে না। তখন পড়াশোনা শেষ করে কেউ চায় যে আসলে 3 মাসে আমি শিখে ফ্রিল্যান্সিং শুরু করব, তখন আমি ফ্যামিলিকে, আর এভাবে আসলে হয় না। কাকতালীয় ভাবে কিছু মানুষের হয়, ভাগ্যে যাদের সহায় হয় তারাই পারে শুধু। সবার উচিত আগে থেকে বেশি সময় নিয়ে ট্রাই করা। রাইট, আমিও আসলে দেখছি যে যারা আসলে জব হোল্ডার পাশাপাশি ফ্রিল্যান্সিং করতে চাচ্ছে, খুব প্রেশার পড়ে যায় আসলে। পরে একটা সময় মনে না, যাও জবই ভালো, জব করতে থাকি, ফ্রিল্যান্সিং আমাকে হবে না, এরকম একটা থিঙ্কিং। কিন্তু এই যে যারা ভার্সিটি লাইফে বা স্কুল কলেজ লাইফে যারা আছে, তাদের জন্য খুব চমৎকার একটা অপরচুনিটি, যেটা ইমন বললো, খুব অনেক সময় থাকে হাতে পড়াশোনা করার পরও।
তার পাশাপাশি যদি একটা ছোট্ট স্কিল যদি আমরা ডেভেলপ করে ফেলতে পারি তাহলে কিন্তু আমরা, এবং এটা শুধু ফ্রিল্যান্সিং করার জন্য না, জবের ক্ষেত্রেও কিন্তু এখন জি, সে আসলে জানে যে মানে দেখতে চায় তুমি মানে ধরো কোডিং করে বিসিএসসি তে পড়াশোনা করছো, তুমি পিএইচপি নিয়ে কি জানো বা তুমি পাইথন পারো কিনা, প্র্যাকটিক্যাল কোন একটা অ্যাপ্লিকেশন বানাইতে বলে। সো এই জায়গাগুলোতে কিন্তু ভার্সিটি আমাদের 100% সার্ভ করবে না, কারণ আমাদের এখানে অনেক টপিক পড়তে হবে, থিওরিটিক্যাল জিনিসগুলো জানতে হবে, সেটার অ্যাপ্লিকেশন থাকবে। তো সুতরাং এই জায়গাগুলোকে নিজেকে ডেভেলপ করে নিতে হবে। আর যারা আসলে ন্যাশনাল ভার্সিটিতে পড়াশোনা করে তাদের জন্য তো অনেক সময়, পর্যাপ্ত অনেক সময়। পরিমাণ সময়, অনেক সময় ওই জায়গাটা আসলে তারা কাজে লাগাইতে পারে আর কি। আচ্ছা, তো এবার একটা মজার কোশ্চেন, তোমার ওয়াইফ এই ফ্রিল্যান্সিং পেশাটাকে কিভাবে দেখে, বা তুমি আসলে এই ফ্রিল্যান্সিং করে কিভাবে বিয়ে করছো, যেটা আমি আসলে সবাইকে মানে চেষ্টা করি জানার। কারণ হচ্ছে আমিও যখন বিয়ে করতে গেছি আমিও অনেক ঝামেলা করছি, আমি শ্বশুরকে বুঝাইতেই পারি না আমি আসলে কি করি, আইটি সেক্টরে কি করা হয়, বা আইটি সেক্টরে আমার এই যে এতজন মানুষজন মিলে কি করে। তো এটা এটা আসলে তুমি তোমার ফ্যামিলিকে আসলে তুমি তোমার শ্বশুর বাড়িতে কিভাবে বুঝাইছো, বা তুমি আসলে এখানে কোনো প্রবলেম ফেস করছো কিনা, কারণ আইডেন্টিটি ক্রাইসিস আমাদের খুব বড় একটা প্রবলেম ফ্রিল্যান্সারদের জন্য। জি, জি। এটা হচ্ছে তখন আমি এই যে ইউএস এর ফ্লোরিডাতে ওই কোম্পানিটাতে ছিলাম, আর ফ্রিল্যান্সিং তো ছিলই। তখন আসলে তো আমার কথা ছিল যে আসলে আপনারা কি চান? ওই আচ্ছা, মেয়েদের যে একটা ডিমান্ড থাকে শ্বশুর বাড়ি যে আমার মেয়েকে এই সেই দিতে এগুলা এত এত ভরি গহনা দিতে হবে হেন তেন। তো আমার ছিল যে আমি তো আলহামদুলিল্লাহ ভালো একটা আর্নিং করি, আপনারা কি চান তো আমি ওইটাই দিব। হ্যাঁ, আসলে তো আর আমার শ্বশুর বাড়ির লোকজন হচ্ছে সবাই হাইলি এডুকেটেড, তারা আসলে ব্যাপারটা বুঝতে পারছে যে আসলে যেহেতু ওইভাবে জব করে, রিমোট জব করে কিংবা ফ্রিল্যান্সিং করে, এটার ভবিষ্যৎ খুবই ভালো, তারা বুঝতে পারছে, বুঝে শুনেই আসলে দিয়েছে। এত আমার ওয়াইফ আলহামদুলিল্লাহ খুবই এখন স্যাটিসফাইড। তো এগুলা দেখা গেল আমি কাজ করতে থাকলে ও আমার যথেষ্ট হেল্প করে। ধর আমি কোনো কিছু ই করতে আমার কাছে ঘরোয়া কোনো প্রবলেম থাকলে, কাজ থাকলে ওটা সেই করে। আসলে আমারে এইভাবে সে বিরক্ত করে সাপোর্ট না দিতে যে হবে। কাজ। হ্যাঁ, হ্যাঁ, যতটুকু সম্ভব ও আমারে সাপোর্ট দেয়। চমৎকার। তো এটা অনেক ইম্পর্টেন্ট ব্যাপার। একটা জায়গায় আসলে বসে কাজ করতেছি, ফ্রিল্যান্সিং করতেছি, তো আবার অনেক সময় আবার ওয়াইফকে অনেকে রেডিও করে ফেলে। তো এটা অনেক ভালো একটা প্ল্যান। আমার ওয়াইফ আমার টিমে কাজ না, করতেছে। আমিও তারে একটু, একটু শিখাইতেছি যে ছোট, আস্তে, আস্তে করে তুলতেছি। তো আস্তে একদম মানে কম্পিউটার নলেজ ছিল না তো। তো হয়ে যাবে আশা করি। অনেকটাই হয়ে গেছে। আচ্ছা, এবারে টেকনিক্যাল পয়েন্টে যাই ভাইয়া। তুমি 800 কাজ কমপ্লিট করছো, হ্যাঁ? এই 800 কাজের কত পার্সেন্ট তোমার রিপিটেটিভ ক্লায়েন্ট, অর্থাৎ ফাইবারের ড্যাশবোর্ড থেকে যদি বলি তোমার আসলে কতজন ক্লায়েন্ট রিপিটেটিভ একবার সার্ভিস নেওয়ার পর আবার আসছে তোমার কাছে? রিপিটেড ক্লায়েন্ট আমার 30% এর মতো রিপিটেড আছে। 30% রিপিটেড ক্লায়েন্ট। তো রিপিটেড ক্লায়েন্টকে আসলে তুমি ভাই যে আমি যে সেক্টরটাতে কাজ করি ওয়েব ডিজাইন, আসলে ওয়েব ডিজাইন কি একজন মানুষের এত বেশি ওয়েবসাইট লাগে না। তো দেখা হুম, গেল একজন মানুষের ছোটখাটো একটা ছোট প্রতিষ্ঠান আছে, তার একটা ওয়েবসাইট দিয়ে হয়ে যায়। এটা আমি একবার করলে বা একটু মডিফাই কিংবা আপডেট করলে তখন আবার নক দেয়। তো এটাতে রিপিটেড ক্লায়েন্ট একটু কম তুলনামূলকভাবে, আমি যেটা মনে করি এটা বললাম এটা যে সেক্টর টু ক্লায়েন্ট সেক্টর দিয়ে। অবশ্যই ভ্যারি করে। জি, জি। রাইট। ওয়েবসাইট তো একজন মানুষের এত বেশি দরকার পড়ে না। তো ওরা কি করে অনেক সময় যে আমার কাজটা যখন ওদের ভালো লাগে তখন ওরা নিজ থেকেই বলে যে আমার কমিউনিটিতে তোমারে সাজেস্ট করব। কেউ যে এরকম কাজ চায় আমি তোমাকে অবশ্যই, এভাবে আমি অনেক পাইছিও। আমাকে এসে চমৎকার, বলছে যে আমার ফ্রেন্ড তোমাকে সাজেস্ট করছে। চমৎকার। তো এটার জন্য রিপিটেটিভ ক্লায়েন্ট কোয়ালিটিফুল, অবশ্যই কোয়ালিটি সার্ভিস দিতে হবে। এটা হচ্ছে মেইন কথা। অবশ্যই, অবশ্যই। আচ্ছা, বাসার ভাই জানতে চাইছে ওয়েব ফ্লো সম্পর্কে কিছু বলার জন্য, এটাতে ফ্রিল্যান্সিং করা যাবে কিনা। চমৎকার একটা নিশ ওয়েব ফ্লো। এখনো অনেক ফ্রিল্যান্সার ঢুকে নাই এই সেক্টরটাতে বা এই জি, জি। নিশটাতে। খুব সহজে ট্রাই করতে পারো, ফাইবারেও ট্রাই করতে পারো, আপওয়ার্কেও ট্রাই করতে পারো। উইক্স, ওয়ার্ডপ্রেস, শপিফাই থেকে কাজ তুলনামূলক কম থাকলেও কম্পিটিশনটা কম। এইটা খুব ভালো একটা ব্যাপার। তবে ওয়েব ফ্লোর কাজ করতে গিয়ে খেয়াল রাখবে রেসপন্সিভনেস খুবই 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 কঠিন। ঝামেলার একটা বিষয়, বুঝছো? জি, জি। আমাদের যত ক্লায়েন্ট আসছে আমরা ফেস করছি যেটা রেসপন্সিভনেস, কারণ ওদের প্রত্যেকটা ডিভাইস সাইজের জন্য আলাদা আলাদা করে মানে তোমার হচ্ছে স্ক্রিন রেডি করে প্রত্যেকটা স্ক্রিনে তোমার সাইটটা সাজাতে হয়। আমরা ওয়ার্ডপ্রেসে কি করি, এলিমেন্টরে ডেস্কটপের জন্য একটা ভার্সন, মোবাইলের জন্য একটা ভার্সন, শেষ। অটো, বাকিগুলো অটো রেসপন্সিভ হয়ে যায়। বাট ওয়েব ফ্লোতে তোমার রেসপন্সিভনেস এর জন্য প্রত্যেকটা ইঞ্চি বাই ইঞ্চি সেটা রেসপন্সিভ করতে হবে, রিয়েলি টাফ। আচ্ছা, তো তুমি জানতে চাইছে জাহিদ ভাইয়া যে ইমন ভাইয়ার বাসা কোথায়,
বেসিক্যালি তুমি কোথায় তো থাকতেছো? আমার হোম ডিস্ট্রিক্ট হচ্ছে নেত্রকোনা, নেত্রকোনার পূর্বধলা থানা, কিন্তু আমাদের ওখানে ইন্টারনেট ব্যবস্থা তেমন ভালো না, ইন্টারনেট লাইন। যখন আমি ময়মনসিংহ শহরে আছি, এখানে আমার ফ্যামিলি সব, মানে আমার ওয়াইফ আর আমি এখানেই থাকি, ময়মনসিংহে আছি। চমৎকার। তো এটা একটা কমন প্রবলেম আমাদের, কারেন্ট গ্রামের বাড়িতে যারা আসলে ফ্রিল্যান্সিং করছে, কারেন্ট জি এবং জি ইন্টারনেট সমস্যাটা, এইটা এই জিনিসটাতে আসলে আমাদের সবারই উচিত একটা ভালো জায়গায়, যেখানে ভালো ইন্টারনেট এবং ভালো মানে কারেন্ট ডেটা বা আইপিএস ডেটা ইউজ করার সুবিধা থাকে, এই জিনিসটা খেয়াল রাখতে হবে, যেটা আমার ঢাকা শহরে যত ফ্রিল্যান্সার আছে সে তারা একটা ফেস করে। তো এইটা আমি আসলে না আগে বিশ্বাস করতাম না, মানে একটা মজার গল্প বলি, স্টুডেন্টরা ক্লাস করতেছে, এখন দেখি কোনো একদিন অর্ধেক স্টুডেন্ট আসেনি, কি হইলো পরে খবর নিয়ে জানলাম যে মানে বিভিন্ন জায়গায় ঝড় হচ্ছে, কারেন্ট নেই। তো আমি বললাম কি কারেন্ট নাই বলো না বলো, আমি ঢাকা শহরে ক্লায়েন্ট দিয়ে যায় না। হ্যাঁ, তো একদিন আমি আমার শ্বশুর বাড়ি একটু ভিতরের দিকে আর কি, বগুড়া শিবগঞ্জে, ওখানে যাওয়ার পর আমি দেখলাম যে আসলে কারেন্ট মানে না থাকে, মানে থাকে কতক্ষণ, মানে বেশিরভাগই থাকে না। জি, তাকে কতক্ষণ। তো এই জায়গাটা এখন আসলে মানে এখনের সময়টাতে ভাই আমাদের যে গ্রামের অবস্থা, মানে 24 ঘন্টার মধ্যে হাইস্ট যদি থাকে 3 ঘন্টা সারাদিনে, দিন রাতে 3 ঘন্টা বিদ্যুৎ থাকে, এরকম একটা অবস্থা। ওখানে হচ্ছে কোনোভাবেই কাজ করা যায় না। মানে আমি যে ল্যাপটপ দিয়ে কাজ করব, কারেন্ট চলে গেলে কিন্তু আশেপাশে যে টাওয়ার গুলো আছে, মোবাইল নেটওয়ার্ক দিয়ে যেহেতু কাজ করতে হয় ইন্টারনেট দিয়ে, তখন মোবাইলে নেট পায় না। তো এই মোবাইলে জন্য নেট আসলে একটু মানে বিভাগীয় শহরগুলোতে থাকা উচিত। ট্রু। এটা কিন্তু আমরা যারা ঢাকার ফ্রিল্যান্সার আছে বা ঢাকায় আসলে যারা শিখতেছি, তাদের কিন্তু এই প্রবলেম গুলো নাই। তারপরেও কিন্তু সাকসেস রেটের ক্ষেত্রে আমরা দেখি ম্যাক্সিমামই আসলে যারা উপজেলা পর্যায়ে ভালোভাবে ট্রাই করছে তারাই সাকসেসফুল হচ্ছে। সুতরাং আমরা ঢাকায় বসে যারা এই অপরচুনিটি মিস করতেছি, তারা অনেক বড় লুজার আর কি। হ্যাঁ, আচ্ছা, আর আর হচ্ছে কোন ভাই আপনার আপনার ভিডিও দেখে শুধু আমাদের পূর্বদলার একজন ছেলে আছে, সে টপ রেটেড, কিন্তু সে হচ্ছে কোনো কোর্সে হয় নাই, ও আপনার ভিডিও দেখতো, ওর সাথে আমার একদিন দেখা হয়েছে, তখন বলল যে যে ভাইয়ার ভিডিওগুলো আমি ফলো করি। তো সে এখন হচ্ছে মানে 19 সাল 20 সাল থেকে শুরু করছে, এই 24 সালে সে মানে কমপক্ষে 3 থেকে 3.5 কোটি টাকা ইনকাম করছে। মানে আমার দেখা মতো ও হচ্ছে জায়গা কিনে একদম 4 তলা বাড়ি সব ওর টাকা দিয়ে, মানে এই ফ্রিল্যান্সিং এ এরকম এটাও সম্ভব আর কি। ওরে দেখে খুবই ভালো লাগে যে আমার সাথে দেখা হইলে খুবই সুন্দরভাবে করি আমরা দুজন, এই আর কি। তো এটা ভেরি ট্রু, মানে একটা মার্কেট প্লেসে একটা অ্যাকাউন্ট যদি দাঁড়ায় যায়, আর আসলে আমি যদি অনেস্ট থাকি এবং ক্লায়েন্টকে ভালো সার্ভ করতে পারি, জি তাইলে দেখা যায় এটা ইনকামের কোনো লিমিট নেই। কোনো স্টুডেন্ট আমাদের $6,000-7,000 পার মান্থ ইনকাম করতেছে। এবং আমাদের কোডনবিডি চ্যানেলটা যারা আসলে মানে অ্যাডমিশন নিতে চাচ্ছ না, তাদেরও কোনো প্রবলেম নেই। আমাদের মানে পেইড ক্লাসের মোস্ট অফ দ্য ভিডিও আমার চ্যানেলেই থাকে, 3,500 ভিডিও আছে codenbidy.com, ইউটিউবে গিয়ে কোডনবিডি লিখলেই আমাদের চ্যানেলটা চলে আসবে, ওইখান থেকে তোমরা বেসিক কিছু নলেজ নিতে পারো। আচ্ছা, কোন সিএমএস আরেকটা দিয়ে? ভাই, আরেকটা বিষয় হচ্ছে যে আমি একটা জিনিস লক্ষ্য করছি যে একটা ক্লায়েন্ট যখন আমাকে ফাইবারে, এখন তো আমরা করতে পারি না, বিট করতে পারি না, আমাকে একজন একটা নক দিল, তখন আমরা যদি পর পর ওরে মেসেজ দিয়ে যেতে, মানে একটার পর একটা দিয়েই থাকি, তখন ওরা বিরক্ত হয়ে আর কাজ দেয় না, আমি এটা লক্ষ্য করছি। তখন আমি সুন্দরভাবে ও যেটা চাইছে একটা মেসেজের মাধ্যমে দিয়া যে এটা বলতে পারি, তুমি যখন অনলাইনে আসো আমাকে নক করো, আমি অপেক্ষা করতেছি, এটা লাস্টে লিখে দিয়ে দিলেও এই কাজটা হচ্ছে পাওয়ার পসিবিলিটি 95%। আর যদি একটার পর একটা এসএমএস দেই যে তুমি কোথায় গেলে, আমার এসএমএস দিয়ে এখনো এই হ্যানত্যান বললে ওরা বিরক্ত ফিল করে, আর ভাবে যে হয়তো ও কাজ পারে না, এই জন্য এরকম করতেছে। এটা আমি চমৎকার একটা ট্রিক্স। তো এই লাইভগুলোর মাধ্যমে নতুনরা কিন্তু অনেক কিছু শিখতেছে। তো এটার জন্য আসলে লাইভগুলো করা। কোন সিএমএস দিয়ে ওয়েব ডিজাইনের কাজ শুরু করা উচিত? এটা তোমার ভালো লাগার উপর কাজ করবে। ওয়ার্ডপ্রেস, শপিফাই, উইক্স, স্কোয়ারস্পেস, ওয়েবফ্লো, সব ধরনের ভিডিও কোডনবিডি চ্যানেল আছে, তুমি একটু দেখো তোমার কোনটা ভালো লাগে, তারপরে যে কোনো একটা দিয়ে শুরু করতে পারো। আর ওয়ার্ডপ্রেস এবং শপিফাই কিছুটা স্যাচুরেটেড, অন্যান্য নিশগুলো এখনো খুব ভালো কাজ করা যাচ্ছে আর কি। আচ্ছা, তো আমার একটা ক্লায়েন্ট এরকম ছিল যে ওর সাথে আমার প্রায় কি হইতো, স্কাইপে গল্প গুজব হইতো আর কি। হ্যাঁ, ইমনকে বলতেছি। তো ওই ক্লায়েন্টের সাথে আমার মানে প্রায় মানে কি ওর কিছু মানে ওর বিজনেস সম্পর্কে যে কোনো প্রবলেম থাকলে আমার সাথে শেয়ারও, জাস্ট আমি ওর একটা ওয়েবসাইট ডিজাইন করে দিয়েছিলাম এবং আমার ফুল লং টার্ম ক্লায়েন্ট ছিল আর কি। হ্যাঁ, তো দেখা যেত যে ওর কোনো মানে যখনই ফ্রি থাকতো আমার নক দিত, স্কাইপে এসে গল্পগুলো করতো, বা অ্যাকাউন্টের প্রবলেম বা তার বিজনেসের যে কোনো ইস্যু, এটা ফেসবুক অ্যাড রান করবো, কি করা যায়, মানে এমনি গল্প করতেছে। হ্যাঁ,
তো ওই ক্লায়েন্ট আমি ও মানে ও পরবর্তীতে আমি ওর কাছ থেকে অনেক ফেভার দিতে পারছি, বা আমার অ্যাকাউন্ট যখন ডাউন হয়ে গেছে আমি ওর কাছ থেকে কাজ নিছি, ঈদের সময় সে আমাকে ফ্রিতে $300-400 দিয়ে দিছে, যাও তুমি ঘুরে আসো, তোমার কাজ করার দরকার নেই। তো এরকম কিন্তু একটা ক্লায়েন্টের সাথে লং টার্ম রিলেশনশিপ ইজ ভেরি ইম্পর্টেন্ট। এখন ইমনের এরকম কোনো ক্লায়েন্ট আছে কিনা আমরা একটু জানতে জানি আসলে, জি, এরকম কোনো ক্লায়েন্ট? আমারও একজন এরকম আছে। তো ইউএস এর সে ভদ্রলোক, মানে এজ হচ্ছে মনে মনে হয় যে 40 হবে এরকম, খুবই ভালো মানুষ। ওর সাথে আমার হোয়াটসঅ্যাপে কানেক্টেড। তো আচ্ছা এরকম হয় আর কি। ও হচ্ছে আমার যখন দেখা গেল কাজ না, একদম খরা পড়ে গেছে 10-12 দিন কিংবা 15 দিন, তখন আমি ওরা নক করি। নক করলে যে তোমার কোনো কাজ আছে কিনা আমাকে দেও। তো ও কি করে, মানে ওর যদি নাও থাকে, ওর যে কমিউনিটি আছে ওখান থেকে জিগায় পরে আমার কাজ দেয়। আর এরকম যখন আমি বলে যে তোমার অ্যাকাউন্টে যদি হয় তাহলে আমি এমনিতেই একটা অর্ডার দিয়ে দিই, প্লেস করে দেই, তুমি আমার আগের সাইটে একটু কাজ করে ওটা একটা লিঙ্ক দিয়ে ডেলিভারি দিয়ে দিব। এটা হয়। আমার প্রায় 2-3 জন আছে, কিন্তু একজনের সাথে খুবই ভালো সম্পর্ক। খুবই ভালো সম্পর্ক। আমারে এই চার্জ অনেক অনেক টাকা দেয়, মানে একটা কাজের জন্য প্রায় 3 ডাবল পে করে আর কি। ওই ইচ্ছা করে আমিও কখনো ওর কাছে চাই না যে একটা কাজ বললো তুমি আমার এই সাইডটা করে দাও, তখন আমি ওরে জিগাই না যে কত টাকা, মানে আমি এত টাকা তোমার দিতে হবে, আমি ওরে বলি না। ওই আমারে বলে যে তুমি এত ডলারের এই পাঠাও। চমৎকার। আচ্ছা, বর্ধন ভাইয়া কোশ্চেন করছে ওয়ার্ডপ্রেস দিয়ে কাজ পাওয়ার পসিবিলিটি এখন কেমন? ভাই কাজ পাওয়ার পসিবিলিটি আছে, কিন্তু আমি যে বললাম একটা স্মল নিশে যেতে হবে। অর্থাৎ আমি অপটিমাইজেশন, ওয়ার্ডপ্রেস মেইনটেনেন্স বা বিজনেস ওয়েবসাইট, আমি অনেক গিগ দেখছি যে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ডিজাইন এটার উপরে প্রায় এটার উপরে প্রায় 2 লাখের উপরে গিগ। এখন সে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটই বানাবে, কিন্তু সে নিশটাকে আলাদা করে ফেলেছে। যেমন ইভেন্ট ওয়েবসাইট ডিজাইন ইউজিং ওয়ার্ডপ্রেস, বা হসপিটাল বা মেডিকেল ডেন্টাল ওয়েবসাইট ডিজাইন ইউজিং ওয়ার্ডপ্রেস, বা এনজিও ওয়েবসাইট ডিজাইন উইথ ওয়ার্ডপ্রেস, ই কমার্স ওয়েবসাইট ওয়ার্ডপ্রেস। তাহলে কি একটু স্মল করে নিশটাকে যদি একটু স্মল ডাউন করে ফেলতে পারে, দ্যাট উইল বি গ্রেট। আচ্ছা ইমন, একটা ক্লায়েন্টের সাথে নতুন একটা স্টুডেন্ট যখন আসলে কথা বলতে যায়, ও মনে করে আল্লাহ এই ক্লায়েন্টটা বিদেশি একটা ক্লায়েন্টের সাথে কিভাবে কথা বলবো, একটা বিশাল মেসেজ দিছে, একটা হাই লেখার পর ওর হাত পা কাঁপাকাঁপি শুরু হয়ে যায়, আমি সাপোর্ট দিতে গিয়ে দেখছি আর কি। তো এই জায়গাটাতে আসলে এই ভয়টা কিভাবে ভাঙানো যায় নতুনদের জন্য আর কি? আসলে একটা ক্লায়েন্টের নতুন অবস্থায় আসলে অনেকটা এরকম মনে হয়, কিন্তু ক্লায়েন্টে আসলে কখনো এরকম আতঙ্কিত হওয়ার কিছু নাই। আর ওরে যে খুব বেশি করতে হবে স্যার হ্যান ত্যান এগুলো আসলে বলার দরকার নেই। তো ওরা বিদেশিরা সবসময় আন্তরিক, সবসময় ওরা আন্তরিক হয়। কিছু কিছু দেশ আছে যেমন যেগুলো আমরা এশিয়ার অনেক দেশ আমরা অ্যাভয়েড করি। তো আর ওরা সবসময় ইউরোপ আমেরিকার মানুষগুলা সবসময় আন্তরিক হয়। ওরা না বুঝাইতে পারলে হয়তো হওয়ার কিছু নাই, একটু উল্টাপাল্টা হইলেও ভয়ের কিছু নাই। ওরা আবার আবার বললে মেসেজ দিলে ওরা বুঝে নেয় অনেক সময়। আর একটা পড়া শেষ করলাম ফাইবারে, কিন্তু আমার রেটিং বা রিভিউ চাওয়া এখন নিষেধ। সো হাউ ইউ ম্যানেজ দিস ক্লায়েন্ট, আসলে কি বলো লাস্টে যেখানে আসলে তুমি 5 স্টার পেয়ে এতগুলো 5 স্টার পেয়ে 800 এর উপরে কাজ কমপ্লিট করছো, এটা ক্লায়েন্টকে এন্ডিং করো কেমনে? আসলে রেটিং বা রিভিউ চাইতে পারতেছি না ডাইরেক্টলি, এটাকে ইনডাইরেক্টলি তুমি আসলে কেমনে ম্যানেজ করো? আসলে তখন আমি লাস্টে যখন কাজটা ডেলিভারি দেই তখন ওরে বলি যে তোমার যদি কোনো ধরনের কোনো প্রবলেম থাকে, অর্ডারটা কমপ্লিট হওয়ার পরেও তুমি আমার যে কোনো সময় যে কোনো টাইমে নক দিতে পারো। হ্যাঁ, তাইলে আমি তোমার এটা অবশ্যই করে দিব। আর তুমি চাইলে তোমার আমার সাথে যে তোমার এক্সপিরিয়েন্সটা তুমি শেয়ার করতে পারো কমপ্লিট হওয়ার পরে। তো এইভাবে মূলত বলে দেই আর কি। আর যারা আমার পরিচিত, যাদের ওদেরকে আর বলতে হয় না, ওরা এমনিতেই দিয়ে দেয়। আর সরাসরি তো আর রিভিউ চাওয়াও যায় না ফাইবারে। তো এক্সপিরিয়েন্সটা ওদের এভাবে বললে সবচেয়ে বেটার হয় আমি মনে করি। যে তুমি যদি চাও তোমার ওয়ার্ক এক্সপিরিয়েন্সটা আমাদের শেয়ার করতে পারো, তাহলে ও বুঝে যায় যে আমি রিভিউ চাইতেছি। বুঝতে পারছি, গ্রেট। রিসেন্ট রিভিউ সিস্টেমে কিছু চেঞ্জেস আসছে, যেটা এখনো কিছু জিনিস চেঞ্জ হয়েছে রিসেন্ট। মানে এক্সেপশনাল একটা অপশন ছিল 5 স্টারের জায়গায়। এই জায়গাটাতে কি তোমার মানে কোনো মানে অনেকেই প্রবলেম ফেস করছে, দেখা গেছে 4.5 এর জায়গায় 4.78 পেয়ে গেছে, এই ক্ষেত্রে কি তুমি কোনো প্রবলেম ফেস করছো কিনা ফাইবারে? এটা হচ্ছে যারা একদম ফাইবারে যে বায়ার গুলা একদম নতুন, ওরা আসলে বুঝতে পারে না। ওরা মনে করে 5 স্টার দিছে পরে আমাদের এখানে কমে যায়। তো এই ক্ষেত্রে আসলে এটা আমার মনে হয় লাস্ট 50টা রিভিউ এর মধ্যে মনে হয় 4-5টা পড়ে গেছে 4 স্টার। তো এটা আসলে সরাসরি পরবর্তীতে তো আর বলতে পারি না। তো এটা আসলে কিছু করার নাই। আর এই হচ্ছে এখন তো রেটিং সিস্টেমটা আপডেট করার পরে এখন আর এইভাবে আসে না, যেটা
নেমে যায় না কিন্তু। তো এই জন্য 50টার মধ্যে 3-4টা 4 স্টার 4.7 এগুলো হইলে কোনো প্রবলেম আমি মনে করি হয় না। আচ্ছা, সো সাকসেস স্কোর তোমার এখন কত আছে ফাইবারে, এবং এই সাকসেস স্কোরটা মেনটেন করার জন্য কি কি বিষয় তোমার মনে হয় যে আসলে একটা ফ্রিল্যান্সারের খেয়াল রাখা উচিত? কারণ এখন কিন্তু আমাদের সাকসেস স্কোরের উপর ডিপেন্ড করতেছে আমি টপ রেটেড হব নাকি প্রচুর পরিমাণে কাজ পাবো বা গিফটটা র্যাঙ্ক করবো। এই সাকসেস স্কোরটা কেমনে ম্যানেজ করো তুমি, বা সাকসেস স্কোরটা ভালো রাখার সাকসেস জন্য কি স্কোর করতে হচ্ছে আমার এখন আউট অফ 10 এ 9 আছে। চমৎকার, চমৎকার। জি, আমি হচ্ছে সবগুলা প্রোগ্রেস ট্র্যাকারে সবগুলাই আমার ওকে আছে। এখন হচ্ছে যে কোনো সময় আমি মনে হয় টপ রেটেড পেয়ে যেতে পারি আর কি। সাকসেস করার ক্ষেত্রে হচ্ছে এটাই যে অর্ডার ক্যান্সেল করা যাবে না। আমি আগে ক্লায়েন্টের সাথে বুঝবো, বুঝে যে আমি যদি কাজটা পারি তবেই আমি নিব। তো অনেক সময় আমি কি করি ভাইয়া, যে যেটা আমার একটু কনফিউশন আছে তখন আমি ক্লায়েন্টকে বলি যে তোমার অ্যাক্সেস দাও, আমি আগে করে দেই। করে দিই। হ্যাঁ, আমি একটু কনফিউশন আছি, যদি হয়ে যায় 50% যখন কমপ্লিট হয়ে যাবে তুমি ওকে থাকবে, তখন আমি অফার পাঠাবো, তুমি অর্ডার প্লেস করবে, বাকি কমপ্লিট করে ডেলিভারি দেবো। তো ওরা অনেক সময় আমি যেটা আমার মনে হয় যেটা আমি যদি না পারি তাহলে তো ক্যান্সেল হয়ে যাবে, তখন আমি কি করি আগেই ওরে কাজটা করে দিই, করে দেয়া তারপরে অর্ডারটা নেই। এই ক্ষেত্রে এটা আমার খুবই মানে কাজে দিয়েছে, যার জন্য আমার ক্যান্সেলটা খুবই কম হয়, খুব কম। যদি ভুলবশত কেউ অর্ডার প্লেস না করে তাহলে আমার ক্যান্সেল হয় না। হয় না। আচ্ছা, তো আরেকটা ইম্পর্টেন্ট ফ্যাক্ট হচ্ছে আমরা যখন মানে এই যে তোমার 800 অর্ডার তুমি কমপ্লিট করছো, এর মধ্যে কত পার্সেন্ট অর্ডার ক্যান্সেল হয়েছে, মানে কয়টা অর্ডার ক্যান্সেল হয়েছে আমরা একটু রেশিওটা জানি আর কি। তো অনেকে দেখা যায় প্রথম 100টার মধ্যে দেখা যায় 20টা ক্যান্সেল হয়ে গেছে, ও বুঝে না এখন আমি এই অ্যাকাউন্টে আমি কেমনে গ্রো করব কি করব। বা অনেকে দেখা গেছে 500 অর্ডারের মধ্যে হয়তো 20টা 30টা ক্যান্সেল। সো আমরা একটু বোঝার চেষ্টা করি যে ওর 800 অর্ডারের মধ্যে আসলে মানে কতগুলো ক্যান্সেলেশন আছে। 800 অর্ডারের মধ্যে আমার 31টা ক্যান্সেল হয়েছে। মাত্র 31টা ক্যান্সেল, তাই না? জি, তার মানে এটা হচ্ছে ভাই আগে হইতো, মানে বেশিরভাগ সময় হচ্ছে এটা প্রথম দিকে এই ক্যান্সেলেশন গুলো হয়েছে, তখন আমি বুঝে ফেলছি যে বিষয়টা যে আসলে টুকিটাকি যে কাজ সব জানতে হবে, নাইলে এটা নেওয়া দরকার নাই, একদম ছেড়ে দেওয়াই ভালো। এই জন্য এখন আর ক্যান্সেল হয় না। আচ্ছা, এই ক্যান্সেল ম্যানেজ করার জন্য একটা পয়েন্ট তুমি বললা যে আসলে আগে একটু দেখো, তারপরে দেখা যায় যে যদি হয় তারপরে গিয়ে অর্ডারটা নাও। এখন কিছু কিছু ক্লায়েন্ট আছে একটা কাজ দেওয়ার পর রিকোয়ারমেন্টটা চেঞ্জ করে ফেলে, প্ল্যান চেঞ্জ করে ফেলে, দেখা যাচ্ছে সেটা আর পসিবল হচ্ছে না। ওই জায়গাটা কেমনে ম্যানেজ করো? ওইটা যখন ও চেঞ্জ করে ফেলে তখন আমি যথাসাধ্য চেষ্টা করি যে এটা করে দেওয়ার জন্য। তখন আমি গুগল হোক কিংবা ইউটিউবে একটু হেল্প নিয়ে তারপর আমি বিষয়টা বুঝে তারপর যদি 50% করে দিতে পারি তারপরেও বলি যে এটা তো তুমি আমাকে আগে অবগত করো নাই, তাহলে আমি হয়তো বা নিতাম না। তো এতটুকু পারছি, এখন দেখো চলবে কিনা, আর বাকিটা তুমি একটু ম্যানেজ করে নাও। তো অনেক সময় ওরা রাজি হয়ে যায়, যে বুঝতে পারে। আর কিছু কিছু ক্লায়েন্ট ভাইয়া যে 100 জনে একজন একটু অন্যরকম ডিফারেন্ট মানুষ থাকতেই পারে, তো ওর সাথে কেচালে না যায়, আচ্ছা ঠিক আছে তোমার আমি রিফান্ড করে দিচ্ছি। আচ্ছা, সো ওর কিন্তু 800 অর্ডারের মধ্যে মাত্র 31টার মতো ক্যান্সেল হয়েছে। 96% তার মানে 96% সে অর্ডার কমপ্লিট করছে, মাত্র 4% অর্ডার মিস হয়েছে আর কি। ঠিক আছে, এইটা আমার কাছে যেটা মনে হয় একটা অভিজ্ঞতার ব্যাপার। ইনিশিয়ালি দেখা যাবে হয়তো অনেক কিছু ক্যান্সেল হয়ে যাচ্ছে, বা আমি ক্লায়েন্টকে বুঝতেছি না, বা ক্লায়েন্টের মাইন্ড রিড করতে পারতেছি না, ক্লায়েন্ট কি চাচ্ছে বুঝতেছি না, তখন ক্লায়েন্ট ক্যান্সেল করে চলে গেল। কারণ ফাইবারে আমাদের ক্যান্সেল বা রিফান্ডের একটা সুযোগ আছে। আপওয়ার্কের ক্ষেত্রে হয়তো দুইটা নেগোসিয়েশন করা যায়, মাঝখানে আপওয়ার্ক বসে, কিন্তু ফাইবারে ক্যান্সেল মানে হচ্ছে ডাইরেক্ট ক্যান্সেল। তো এই জন্য এটা এক্সপিরিয়েন্স অনুযায়ী পরবর্তীতে যখন 100 অর্ডার কমপ্লিট হয়ে যাবে তখন কিন্তু তোমরা অটোমেটিক্যালি বুঝতে পারবে এই ক্লায়েন্ট রাগ করতেছে, কাজ তাড়াতাড়ি করতে হবে, এই ক্লায়েন্ট কে পেয়ে গেছে। তো এটা একটা অভিজ্ঞতার ব্যাপার, এটা আস্তে আস্তে নিজেরাই সলভ হবে। আমরা শেষের দিকে ইমন, এবার কোন ক্লায়েন্টের সাথে এরকম হয়েছে যে খুবই মেজাজ খারাপ হয়েছে, ক্লায়েন্টের ইচ্ছা করতেছে সামনে পাইলে একটা মাইক দিয়ে দেবো আমি, এরকম কিছু একটা, তারপরও আমরা আসলে দেখা গেছে ফাইবারে কোনো ধরনের স্ল্যাং ওয়ার্ড, বা ফাইবারে বলি আপওয়ার্ড বলি, স্ল্যাং ওয়ার্ড বা খারাপ কথাবার্তা, মেজাজ খারাপ করে কথাবার্তা আমরা বলতে পারি না, বা যেটা কমপ্লিটলি একটা স্ট্রিক্ট ভায়োলেশন, তারপর আমরা যেহেতু হিউম্যান বিং এই জিনিসটা ম্যানেজ করো কেন? মেজাজ খারাপ হলে কি করো? এটা হয়েছে আবার অনেক সময় হয়েছে, মানে দেখা গেল কি আসলে আমরা গ্রামের ভাষায় বলি যে দাঁতে দাঁত কামড় দিয়ে থাকা। তো রাগ উঠতেছে কিন্তু আমি বলে কিবোর্ডে আমার আঙ্গুল আছে, আমি টাইপ করব, কিন্তু আমি কখনো এটা করি না। আসলে আমি এটা ওরে রাগ করার
তো আমি কি করি তখন আসলে রেগে গেলে ও ক্লায়েন্ট বেশি বিরক্ত করতেছে তখন কি করি আমি আপাতত কাজটা স্টপ করি, স্টপ দিয়ে আমি একটু শুয়ে থাকি কিংবা অন্য কোনো কাজে মনোযোগী হয়ে যায়। আমার যখন আবার এটা রাগটা চলে যায় তখন আবার দেখি যে ও আসলে কি চাইতেছে একা একা বসে, যদি আমি সম্ভব হয় তখন আমি ওরে আবার সলভ করে দিই। অনেক ক্লায়েন্টই আসে যে একটু কাজ মানে একটু দিছে, প্রথমে দেখা গেল $30 একটা দিছে, বলতে যে আমার একটা পেজ রেসপন্সিভ করে দাও, কিংবা তখন দেখা গেল করার পরে ও আরো 2টা চাইতেছে, তখন আসলে কিছু করার থাকে না আসলে। তখন মনে করি যে আসলে আমি একটু কাজ ধরুন আমার আধা ঘন্টা বেশি যাবে, এই জন্য তো আসলে আমি তো হাতেই করে দিতেছি, আমার তো আর টাকা খরচ হচ্ছে না, তো করে দেই। ক্যান্সেল করে দিলে তো আমারই লস হবে। তো এই ক্ষেত্রে করে দিলে অনেক ক্লায়েন্টই 40% মনে করে টিপ দিয়ে দেয়, পুষায় দেয়। আর অনেক যারা দেয় না তো দেয়ই না, তো এটা মনে করি যে আসলে আমার হাতের কাজ করে দিয়ে দেই, একটু টাইম লাগবে লাগুক, এটা আর কি। এটা খুব ইম্পর্টেন্ট, এটা আমাদের অনেকে ম্যানেজ করতে পারে না। দেখছি আমাদের অনেক ভালো ফ্রিল্যান্সারের অ্যাকাউন্ট চলে গেছে শুধুমাত্র এই অ্যাঙ্গার ম্যানেজমেন্ট না করতে পারার কারণে। এই যে এটা একটা বললো যে কাজ স্টপ করে সে ঘুরতে গেছে, চুয়ে গেছে, বা অন্য একটা জায়গায় স্টেট চেঞ্জ করে ফেলো, দেখো রাগ কমে যাবে। রাগ কমলে তখন তুমি কমিউনিকেশন করো। আর এই ধরনের ব্যাড যদি মানে আমরা আসলে কমিউনিকেশন করি, এগুলো স্ক্রিনশট যদি ক্লায়েন্ট ফাইবারে রিপোর্ট করে অ্যাকাউন্টটা একটা ওয়ার্নিংয়ে চলে যাবে। সো এটা সবাই কেয়ারফুল থাকতে হবে। ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্টে কাজ পাওয়া সহজ হবে কিনা, আপওয়ার্কে ট্রাই করো। ফ্রন্ট এন্ডে আপওয়ার্কে প্রচুর কাজ আছে। আমরা একদম শেষ দিকে, ইমন তোমার যদি সবার জন্য কিছু বলার থাকে, সবার উদ্দেশ্যে কিছু বলার থাকে, বা এই সেক্টরটা নিয়ে কিছু বলার থাকে, প্লিজ শেয়ার। যে আমার সবার উদ্দেশ্যে বলা, যারা ফ্রিল্যান্সিং সেক্টরে ঢুকে গেছি, মানে আমি নতুন যারা কাজ শিখতেছি কিংবা যারা ঢোকার মানে কাজ শিখার আগ্রহ প্রকাশ করতেছে, আসলে সবার প্রথমে আপনার নিজেকে করতে হবে যে আমি প্রচুর কাজ করব এবং ধৈর্য থাকতে হবে। টাকা 1 মাস 2 মাস কাজ করার পরে মানে শিকার পরে যে টাকার ইনকাম না মানে ইনকামের কথা চিন্তা না করে কাজ স্কিলের দিকে নজর দিলে টাকা অবশ্যই আমাদের আসবে। সেটা 1 মাস পরে হোক 2 মাস পরে হোক আসবে ইনশাল্লাহ। লেগে থাকতে হবে, মেন কথা হচ্ছে লেগে থাকতে হবে। আর বর্তমানে যে চাকরির বাজার যে অবস্থা, তো আমি মনে করি ফ্রিল্যান্সিং বেস্ট। এটা হবেই, একটা স্কিল দেওয়া হচ্ছে না, আমি আরেকটা ডেভেলপ করবো, তাও আমি লেগে থাকবো। যে 20,000 টাকা 25,000 টাকা স্যালারি চাকরি করতে কিন্তু আমাদের অনেক দম বের হয়ে যায়, এটা পাওয়াও কঠিন। লোক না থাকলে প্রাইভেটেও এখন জব হয় না, সেক্ষেত্রে আমি ঘরে বসে পরিশ্রম তো সব জায়গায় করতে হবে, তো এখানেই করি। ইনশাল্লাহ যদি লেগে থাকা যায় সফলতা আসবেই। চমৎকার, থ্যাংক ইউ ইমন ফর ইউর টাইম। তুমি আসলে অনেক ব্যস্ত সময়ের মধ্যে আমাদেরকে সময় দিছো। সো একদিন কোন আচ্ছা ভাই, আমি আপনার উদ্দেশ্যে কিছু বলতে চাই। আসলে আপনাকে পেয়ে মানে আপনার মতো একজন মানুষ আমার টিচার, খুবই ধন্য। হয়তো আপনার জন্য আমি এই পর্যায়ে আসতে পারছি। আমার আমার পরিবারের পক্ষ থেকে আপনার আন্তরিক ধন্যবাদ, এটা কৃতজ্ঞতা আপনার প্রতি, কৃতজ্ঞ। তো বেসিক্যালি আমরা টিচার, আমরা সবাইকে শিখাই, সবাই কিন্তু সফল হয় না। যারাই আসলে চেষ্টা করে তারাই সফল হয়। এখানে পুরো ক্রেডিটটা আসলে তোমার। তুমি স্ট্রাগল করছো, তুমি লেগেছিলে, এবং একটা সময় তুমি আসলে একটা ভালো স্টেজে চলে গেছো। তোমাদের ব্যাচের কথা চিন্তা করো, সবাই কিন্তু সফল হয়নি। এখন অনেক অন্যান্য বিজনেস করতেছে, অন্যান্য কিছু প্ল্যান করতেছে। সো আমাদের কাজ শেখানো এবং ওপেনলি আসলে ট্রিক শেয়ার করাটা, আমি যারা আসলে মেন্টর বা ইনস্ট্রাক্টর তাদের সবার জন্য মানে আমার একটা সবার মানে ওপেন রিকোয়েস্ট হচ্ছে, আমরা যখন আসলে যা জানি সেই জিনিসটা মানে আন্তরিকভাবে যদি আসলে স্টুডেন্টদেরকে দিতে পারি, এইরকম সাকসেসফুল ফ্রিল্যান্সাররা বের হয়ে আসবে। 4 বছরে প্রায় $60,000 মতো, 60 লাখ টাকার মতো একটা রেমিটেন্স দেশের জন্য নিয়ে আসছে। এটা আমাদের জন্য সবার জন্য একটা ভালো লাগার ব্যাপার। আমার কিছু কিছু স্টুডেন্ট আমি দেখছি আমার থেকেও অনেক ভালো ইনকাম করছে ফ্রিল্যান্সিং এর দিক থেকে। এটা আমি প্রাউডলি বলি, এবং আমার কাছে অনেক ভালো লাগে যখন একটা স্টুডেন্ট ভালো করতেছে, তার ফ্যামিলিতে কন্ট্রিবিউট করতেছে, দেশের জন্য কন্ট্রিবিউট করতেছে। সো থ্যাংক ইউ ইমন ফর ইউর টাইম। তারপরও লাইভের পরে যেহেতু তুমি আসলে আমাদের লাইভে আসো, দেখবা অনেকে হয়তো মেসেজ করতেছে, সাজেশন চাচ্ছে। আই থিংক ইউ উইল হেল্প এভরিওয়ান। থ্যাংক ইউ ইমন, থ্যাঙ্কস ফর ইউর টাইম। আল্লাহ হাফেজ সবাইকে, টাটা। আল্লাহ হাফেজ।